আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মেডিকেল হায়ার স্টাডি। আজকে আমাদের জানুয়ারি 2026 সেশনের পার্ট 1 কোশ্চেন অ্যানালাইসিসের সেশনে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ তৌফিক এনাম সজীব। আজকে আমরা এই সেশনে অর্থাৎ জানুয়ারি 2026-এ যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা ডিসকাস করব এবং এই কোশ্চেনগুলোর সাথে আমাদের অ্যাপের যে কোশ্চেনগুলো অর্থাৎ আমরা যে পরীক্ষাগুলো নিয়েছি এই কোশ্চেনের কতটা মিল ছিল সে বিষয়ে ডিসকাস করব এবং ডেভিডসনের কোন জায়গাগুলো থেকে কোশ্চেনগুলো এসেছে সেটাও আমরা ডেভিডসনের একদম পৃষ্ঠা ধরে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আজকের সেশনটা মূলত কাদের জন্য? আজকের সেশনটা মূলত যারা একদম নতুন পার্ট 1 প্রিপারেশন শুরু করতে যাচ্ছে নেক্সট জুলাই সেশনের জন্য, অথবা যারা অলরেডি পরীক্ষা দিয়ে ফেলেছে, হয়তো কোনোভাবে কোনো কারণে খারাপ হয়েছে, তাদের সবার জন্য। তবে সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন যারা একদম নতুন করে শুরু করছেন, কারণ আজকে আমরা দেখব যে কোশ্চেনগুলো আমরা পার্ট 1-এর কালেক্ট করতে পেরেছি জানুয়ারি সেশনের, এই কোশ্চেনগুলো কেমন এসেছে, কোশ্চেনের প্যাটার্ন কেমন ছিল, কোশ্চেনগুলো ডেভিডসনের কোন টপিক থেকে এসেছে, সেগুলো কোন সিস্টেমের মধ্যে কোন পৃষ্ঠায় আছে, কিভাবে কোশ্চেনগুলো আসছে বা আপনি একটা লাইন থেকে কিভাবে পড়বেন সেটা নিয়ে আমরা কথা বলবো। তো সেক্ষেত্রে আমরা অনেক কয়েকটা সিস্টেম কভার করব এবং প্রত্যেকটা কোশ্চেনের এক্সপ্লেনেশন আমরা আনতে গেলে অনেক লম্বা ক্লাস হয়ে যাবে। এই জন্য আমরা খুব শর্টকাটে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেই জায়গাগুলো ফোকাস করে আজকে আমরা ক্লাস শুরু করব। তো শুরুতে আমরা কার্ডিওলজি থেকে এবছর যে প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে একটু দেখি আমরা। তো দেখেন, প্রথম একটা কোশ্চেন দেওয়া আছে যে পেশেন্ট কেম টু হসপিটাল উইথ অ্যাকিউট এক্সারবেশন অফ অ্যাজমা, হুইচ সাইন সাপোর্ট এলভিএফ। তো আমরা সবাই জানি যে অ্যাজমা, ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং আরেকটা টার্ম আছে কার্ডিয়াক অ্যাজমা। হ্যাঁ, তো অনেক সময় দেখা যায় হার্ট ফেলিওরের পেশেন্টগুলো শ্বাসকষ্ট, বুকে চাপ এরকম একটা বিষয় থাকে, সেরকম অ্যাজমাতেও থাকে। তো এই দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করার ক্ষেত্রে হিস্ট্রিতে কিছু পয়েন্ট আছে, ক্লিনিক্যাল এক্সামিনেশনে কিছু পয়েন্ট আছে। তো আমাদের কোশ্চেনটা এসেছিল ক্লিনিক্যাল এক্সামিনের পার্ট থেকে যে আমরা কিভাবে একটা শ্বাসকষ্ট এরকম অ্যাকিউট এক্সারবেশন অফ অ্যাজমার পেশেন্টের যে হার্ট ফেলিওর কিনা এটা কিভাবে বুঝবো। তো সেক্ষেত্রে আমরা যদি পেশেন্টের থার্ড হার্ট সাউন্ড পাই বা অডিয়েবল থার্ড হার্ট সাউন্ড অথবা যেটাকে আমরা গ্যালোপ রিদম বলি, এটা পাই অস্কালটেশনে, তাহলে সেটা আমাদের অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরের সাথে যাবে আর কি। তো এটা ডেভিডসন একটা বক্স থেকে কোশ্চেনটা এসেছে, তো এটা আমরা দেখব। আবার নেক্সট আরেকটা প্রশ্ন আসছে অ্যাওর্টিক ডিসেকশন থেকে। হ্যাঁ, তো ব্লাড প্রেশার অনেক বেশি, আমরা তো পুরো প্রশ্নটা পাই নাই, যারা এক্সামিনি ছিল তারা যে ইনফরমেশনগুলো শেয়ার করেছে তার ভিত্তিতেই আমরা ক্লুগুলো শুধু কালেক্ট করে এরকম করে সাজিয়েছি আপনাদের জন্য। তো হয়তো আরও কিছু বিষয় ছিল মেইন কোশ্চেনে, তবে মেইন ক্লু যেটা ছিল যে ব্লাড প্রেশার অনেক বেশি এবং চেস্ট পেইন রেডিয়েট টু ব্যাক। তো চেস্ট পেইন যেটা অ্যাকিউট করোনারি সিন্ড্রোমের চেস্ট পেইন, সেটার ক্যারেক্টারিস্টিক্স একরকম, আর অ্যাওর্টিক ডিসেকশনের জন্য যে চেস্ট পেইন হয় সেটার ক্যারেক্টারিস্টিক্স আরেক রকম। এটা আমরা দেখব। হ্যাঁ, আচ্ছা, ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস থেকে একটা প্রশ্ন এসেছে যে ডেন্টাল প্রসিডিওরের একটা হিস্ট্রি ছিল রিসেন্টলি কিছুদিনের মধ্যে, তারপর পেশেন্ট সাবঅ্যাকিউট এন্ডোকার্ডিটিস অর্থাৎ একটা জ্বর, ম্যালাইস এরকম একটা প্রেজেন্টেশন নিয়ে হয়তো এসেছিল পেশেন্ট। তো সেক্ষেত্রে পজিটিভ অর্গানিজমের নাম জানতে চেয়েছে। তো ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস নিয়ে আমরা আমাদের কার্ডিওলজি যে কনভিনসিভ ব্যাচের যে ক্লাস নিয়েছি সেখানে অনেক ডিটেলস আলোচনা করেছি যে কখন আমরা কোন পজিটিভ অর্গানিজমটা চিন্তা করব। মোস্ট কমন কজ হলো স্ট্যাফ অরিয়াস, এটা আমরা জানি। এবং এছাড়া আরও একটা কমন যেটা বিগত বছরগুলোতে এসেছে যে প্রস্থেটিক হার্ট ভালভ পরানো আছে বা কার্ডিয়াক সার্জারি হয়েছে উইদিন 2 মান্থ যদি পেশেন্টের ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস ডেভেলপ করে, সেক্ষেত্রে মোস্ট কমন অর্গানিজম কোনটা সেটাও আমরা পড়িয়েছি ক্লাসে। এবার হয়তো আসে না, এবার একটু ডিফারেন্ট এসেছে, এর আগে বিগত বছরগুলোতে এসেছিল, সেটা হলো আমাদের এপিডার্মিডিস, স্টেপ এপিডার্মিডিস। কিন্তু এবার এসেছে যে পেশেন্টের ডেন্টাল প্রসিডিউর হয়েছিল এরপরে কোনটা, এটাও আমরা ক্লাসে পড়িয়েছি, সেটা হলো ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাই। তো পরীক্ষায় ডিরেক্ট ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাইটা না এসে ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাইয়ের মধ্যে যে মানে আমার ব্যাকটেরিয়াগুলো আছে, যেমন স্যানগুইনেসের নাম এবার দেওয়া ছিল, সেটা এসেছে। তাহলে জানা জিনিস, কিন্তু
একটু যদি আমি এক্সাম্পলগুলো না জানতাম, ভিএডেন্সের এক্সাম্পলগুলো না পড়ে যেতাম, তাহলে কিন্তু এই কোয়েশ্চেন আনসার করা আমার জন্য টাফ হয়ে যেত। আচ্ছা, এরপর এএফ এর পেশেন্ট হার্ট ফেলিউর নিয়ে আসলে, বা হার্ট ফেলিউরের একটা পেশেন্ট এখন এএফ নিয়ে আসলে আপনি তার রেট কন্ট্রোলের জন্য কি দিবেন? আমরা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের যে ম্যানেজমেন্ট, সেখানে কয়েকটা কথা মাথায় রাখি। একটা হলো রেট কন্ট্রোল, একটা হলো রিদম কন্ট্রোল, আর একটা হলো থ্রম্বোপ্রোফাইলেক্সিস। তো আমাদের প্রশ্নটা এসেছিল রেট কন্ট্রোল থেকে, কিন্তু অ্যাজ ইউজুয়াল অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের যে রেট কন্ট্রোল, সেখানে বিটা ব্লকার আছে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে, এগুলোর নামই দেওয়া আছে মানে আমাদের ডেফিনেশন। কিন্তু হার্ট ফেলিউরের পেশেন্টের যদি এএফ থাকে, সেক্ষেত্রে আপনি সেগুলো কিন্তু দিতে পারবেন না। সেক্ষেত্রে ডিগক্সিন হলো ড্রাগ অফ চয়েস রেট কন্ট্রোলের জন্য। কোশ্চেনটা খুবই স্পেসিফিক একটা কোশ্চেন এসেছে, তো এটা এই প্রশ্নটা না পড়ে গেলে বা না জেনে গেলে অবশ্যই এটা কঠিন পরীক্ষার হলে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অ্যারিথমিয়া থেকে আরও একটা প্রশ্ন এসেছে যে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। আমরা জানি যে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার একটা পেশেন্ট যখন আসে, ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমার দুটো জিনিস মাথায় রাখতে হয়, যে পেশেন্টটা হিমোডাইনামিক্যালি স্ট্যাবল অর আনস্টেবল। যদি দেখি হিমোডাইনামিক্যালি আনস্টেবল, অর্থাৎ ব্লাড প্রেশার দেখা গেছে 90/60 কম, বা সিস্টোলিক ব্লাড প্রেশার 90 কম, তখন আমার ডিসি কার্ডিওভার্সন ট্রিটমেন্ট অফ চয়েস, মানে ইনিশিয়াল ট্রিটমেন্ট, ইমিডিয়েট ট্রিটমেন্ট। আর যদি পেশেন্ট স্ট্যাবল থাকে তখন আরেক ধরনের ট্রিটমেন্ট। তো আমাদের এবার এসেছে পরীক্ষায় যে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার পেশেন্ট, সে হিমোডাইনামিক্যালি আনস্টেবল, অর্থাৎ তার ব্লাড প্রেশার 90/50। আরও হয়তো কিছু বিষয় দেওয়া ছিল, ইসিজি চেঞ্জও দেওয়া থাকতে পারে মেইন কোশ্চেনে। তো আপনার পরীক্ষায় আনসার করার জন্য আপনি কি দিবেন, মানে ট্রিটমেন্ট কি দিবেন, সেটা আপনি এখান থেকে ক্লু পেয়ে যাবেন। আচ্ছা, অ্যারিথমিয়া থেকে আরও একটা পয়েন্ট, যে আমাদের প্রলং কিউটি ইন্টারভেল এর একটা বক্স আমরা কার্ডিওলজিতে সবাই পড়েছি। সেখানে কিছু ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি ছিল, কিছু ড্রাগ কজ ছিল, আরও কিছু বিষয় ছিল আর কি, বা ড্রাগ কজটাই অনেক ডিটেলস লেখা ছিল, ইলেকট্রোলাইটও কিছু ছিল। তো এখান থেকে প্রলং কিউটি থেকে যখন টর্সালিটি পয়েন্টিস ডেভেলপ করে, তখন আমাদের ট্রিটমেন্ট, মানে ইমিডিয়েট ট্রিটমেন্টটা কি, সেটা আমাদের জানতে চেয়েছিল এবার পরীক্ষায়। সেটা হলো আইভি ম্যাগনেসিয়াম সালফেট বা আইভি ম্যাগনেসিয়াম। আমরা ডোজ সহ দেখবো ডেভিসনের কোন জায়গা থেকে কোশ্চেনটা এসেছে। তবে এখানে এটার পাশাপাশি আরও কয়েকটা ম্যানেজমেন্ট স্টেপ আছে। যেমন আপনার যদি যে ড্রাগটা প্রিসিপিটেটিং ড্রাগ যদি হিস্ট্রিতে দেয়া থাকে, তাহলে সেটা স্টপ করতে হবে। বা যদি আমি কোনো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স সাসপিশন থাকে, সেটা কারেকশন করতে হবে। অন্যান্য কারণ যেমন হাইপোথার্মিয়া, হাইপোক্সিয়া, এগুলোও কারেকশন করতে হবে। তো দেখেন এখানে একটু খেয়াল করলে যে আমাদের এবার পরীক্ষায় কার্ডিওলজি যে কয়েকটা কোশ্চেন আমরা আনতে পেরেছি, এই কয়েকটা কোশ্চেনের মধ্যে আপনার এই তিনটা প্রশ্নই ট্রিটমেন্ট বেসড। হ্যাঁ, হতে পারে সেটা একদম ইমিডিয়েট ট্রিটমেন্ট বা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, ওকে ফাইন, কিন্তু দেখেন যে তিনটা কোয়েশ্চেন কিন্তু ট্রিটমেন্ট বেস। আমরা এর আগের বছরগুলোতে যখন পড়িয়েছি, বা আপনারাও পড়েছেন যারা আগে প্রিপারেশন নিয়েছেন বা কোশ্চেনগুলো বিগত বছরে দেখেছেন, তারা নিশ্চয়ই এতটুকু জানেন যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোতে ট্রিটমেন্ট বেসড কোশ্চেন একটু কম আসতো। সেখানে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন বা কনফার্মেটরি ইনভেস্টিগেশন, গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশনগুলোই বেশি আসতো সর্বোচ্চ। এছাড়া প্রেজেন্টেশন থেকে, মানে ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর থেকে, প্যাথোফিজিওলজি থেকে, বা একটা ডিজিজের যে ডার্মোগ্রাফি, অর্থাৎ মেলও কমন নাকি ফিমেলও কমন, যে রেশিওগুলো ছিল, তারপরে কোন এইচএলের সাথে অ্যাসোসিয়েশন, এই কোশ্চেনগুলো বেশি আসতো। কিন্তু এখন স্যাররা যে প্রশ্ন করছে, সেখানে দেখা যাচ্ছে যে ইমিডিয়েট ট্রিটমেন্ট, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, মানে ট্রিটমেন্টের মধ্যে কিন্তু অলরেডি স্যাররা ঢুকে গেছে। তো সেক্ষেত্রে আমাদের ডে টু ডে আমাদের যে কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, আমাদের পড়ার প্যাটার্নও সেভাবে চেঞ্জ করতে হবে। এখন আমাদের ফোকাস শুধু ইনভেস্টিগেশন পর্যন্ত রাখলে চলবে না, আমাদের ট্রিটমেন্টেও চলে যেতে হবে। ঠিক আছে, অ্যাটলিস্ট ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কোনটা, ইমিডিয়েট ট্রিটমেন্ট যে জায়গাগুলোতে লেখা আছে, সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো আমরা একটু দেখি যে আমাদের ডেভিডসনের কোন জায়গাগুলো থেকে কোশ্চেনগুলো এসেছে। তো হার্ট সাউন্ডের একটা বক্স আপনারা অনেকেই পড়েছেন অথবা পড়বেন সামনে। আমরা সবাই জানি যে আমাদের যে 4টা হার্ট সাউন্ড আছে, এই 4টা কখন তৈরি হয়, মানে টাইমিংটা কখন, মেকানিজমটা কী, এবং ভেরিয়েবল ফিচার, কখন লাউড হয়, কখন সফট হয়, প্যাথোলজিক্যালি কখন কোনটা কী পাই। তো এখানেই লেখা ছিল যে থার্ড হার্ট সাউন্ডটা গ্যালোপ হিসেবে আপনার হার্ট ফেলিওরে থাকতে পারে। নেক্সট দেখেন আউটিক ডিসেকশনের যে পয়েন্টটা, যে আমার যখন অ্যাসেন্ডিং আউটার ইনভলভ হয়, তখন অ্যাসেন্ডিং আউটার ইনভলভ হইলে তখন আমার চেস্ট পেইনটা অ্যান্টেরিয়র চেস্ট পেইন থাকে,
কিন্তু যখন আমার ডিসেন্ডিং অ্যাওর্টা ইনভলভ হয় তখন চেস্ট পেইনটা কী হয়, ইন্ট্রাস্ক্যাপুলার ব্যাক পেইন হয়ে যায়। অর্থাৎ চেস্ট পেইনটা যখন ব্যাকে রেডিয়েট করে তখন আপনার অ্যাওর্টিক ডিসেকশনটা একটা সাসপিশন, মানে ক্লিনিক্যাল সাসপিশন রাখতে হবে। আর যেটা অ্যাকিউট করোনারি সিনড্রোমের চেস্ট পেইন সেটা রেডিয়েশন তো আলাদা, এটা আপনারা জানেন। আচ্ছা, এটা হলো যে ওই যে ম্যানেজমেন্টটা বলেছিলাম যে ডর্সালিসিটি পয়েন্ট ডিসের ম্যানেজমেন্ট, একদম দেখেন ম্যানেজমেন্টের ফার্স্ট লাইনটাই এইটা। হ্যাঁ, আপনি পুরো ম্যানেজমেন্ট না পড়লেও এই যে ফার্স্ট লাইনটা যদি দেখে যান আপনার এই কোশ্চেনটা কমন চলে আসে যে আমরা ম্যাগনেসিয়াম দিব, কীভাবে দিব, ডোজটাও দেওয়া আছে। ডোজটা হয়তো আপনাদের পার্ট 1-এ আসবে না, কিন্তু নামটা অন্তত জানতে হবে। দেন ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডির ম্যানেজমেন্ট, মানে প্রত্যেকটা পোর্শনই ইম্পর্ট্যান্ট এখানে। তবে যখন আমার পেশেন্টের সিস্টোলিক ব্লাড প্রেশার লেস দেন 90 থাকবে তখন সেটা সিনক্রোনাইজ ডিসি কার্ডিওভার্সন করতে হবে। এছাড়া আরও কিছু বিষয় আছে, এগুলো একটু আমরা ডিটেলস ক্লাসে আলোচনা করব। এরপর আমরা নিউরোলজিতে চলে আসি। নিউরোলজিতেও ইম্পর্ট্যান্ট কিছু টপিক থেকেই প্রশ্ন এসেছে বিগত বছরের মতো, তবে হয়তো মেইন কোশ্চেনগুলো দেখলে এত সহজে, মানে এখানে দেখে যতটা সহজ লাগছে সেটা হয়তো এতটা সহজ লাগতো না, কারণ ওইখানে আরও কিছু মানে আপনাকে মানে বায়াস করার মতো কিছু ইনফরমেশন নিশ্চয়ই দেয়া থাকবে, ক্লিনিক্যাল ফিচার হোক, ইনভেস্টিগেশন ফাইন্ডিংস হোক। এখানে তো আমরা জাস্ট মেইন ক্লুটা লিখে জাস্ট আনসারটা পাশে লিখে দিয়েছি, এই জন্য হয়তো দেখে অনেকের কাছে সহজ মনে হতে পারে, কিন্তু পরীক্ষার হলে কোশ্চেনগুলো অবশ্যই কিছু না কিছু ইনফরমেশন যেটা দেয়া ছিল বা থাকবে যেটা আপনাকে বায়াস করবে। তো বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া, এটা আমরা ভিজুয়াল ফিল্ড ডিফেক্টের একটা চার্ট আছে, আমরা মানে ছবি আছে, আমরা দেখব। এই চার্টটা থেকে প্রতি বছরই প্রশ্ন এসেছে, আমার মনে হয় যে কোনো বছরই মিস নাই, প্রতি বছরই প্রশ্ন এসেছে। তো সেটা অনেক সময় মানে এক এক জায়গা থেকে এক এক রকম, মানে ওই জায়গাটা থেকেই বিভিন্ন বছর বিভিন্ন রকম প্রশ্ন এসেছে। যেমন এবার যদি অপটিক কায়াজমাতে লিশন হয় তখন কি হবে, সেরকম একটা প্রশ্ন এসেছে। এর আগে হয়তো এসেছিল যে হোমোনামাস হেমিয়ানোপিয়া রাইট সাইডে লিশন কোথায়, তার সুপিরিয়র কোয়াড্রেন্টানোপিয়া হতে পারে, আবার ইনফিরিয়র কোয়াড্রেন্টানোপিয়া হতে পারে। হ্যাঁ, তো মনোকোরাল ব্লাইন্ডনেস হতে পারে, আবার আপনার হোমিনামাস হেমিয়ানোপিয়ার সাথে ম্যাকুলার স্পেয়ারিং থাকতে পারে। সেক্ষেত্রে সাইট অফ লিশন কোথায়? তো ভিজুয়াল ফিল্ডের উপরে আমাদের 10 মিনিটের উপরে, এটা 10 থেকে 15 মিনিটের উপরে বুঝে একটা ক্লাস নেওয়া আছে। তো ওইখানে আরও ডিটেলস আলোচনা করা হয়েছে। আমি আজকে জাস্ট আপনাদেরকে দেখাবো যে কোশ্চেনগুলো কোথা থেকে এসেছে, কীভাবে এসেছে। আচ্ছা, আবার আরও একটা প্রশ্ন এসেছে যে টিংলিং সেন্সেশন এবং ল্যাটারাল লেগ অফ টো সেন্সেশন লস্ট, সেক্ষেত্রে আপনার কোন নার্ভ রুট কম্প্রেশন হয়েছে সেটা L5। আচ্ছা, তো ক্রেনিয়াল নার্ভ থেকে এই প্রশ্নটা, এরকম প্রশ্ন আগে দেখি নাই আমার জানা মতে, এবারই প্রথম এরকম একটা প্রশ্ন এসেছে যে হাইপোগ্লোসাল নার্ভ পালসি হলে সেক্ষেত্রে আপনার ক্লিনিক্যাল ফিচার দিয়ে এরকম একটা প্রশ্ন এসেছে। এর আগে ফেশিয়াল নার্ভ থেকে এসেছে, কিন্তু হাইপোগ্লোসাল নার্ভ এভাবে আগে আসে নাই, এবারই এসেছে। তো এটা একটু নতুন ধরনের প্রশ্ন। আচ্ছা, অ্যাবসেন্স সিজারের ট্রিটমেন্ট অফ চয়েস এসেছে ইথোসাক্সিমাইড। আমরা এটা একটা এপিলেপসির একটা বক্স আছে, ট্রিটমেন্টের বক্স আছে, কোন ধরনের সিজারে কোনটা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, কোনটা সেকেন্ড লাইন, কোনটা থার্ড লাইন। তো আমাদের পার্ট 1 পরীক্ষার জন্য ফার্স্ট লাইনগুলো জানলেই চলে। এর আগে জুভেনাইল মাইক্রোনিক সিজার এসেছে, অ্যাবসেন্স সিজারও মনে হয় আগে এসেছিল, তো এবার আবার এসেছে। আচ্ছা, এরপরে আরও একটা প্রশ্ন এসেছে যে হুইচ ওয়ান ইজ নট এ এমআরআই ফাইন্ডিংস অফ মাল্টিপল স্ক্লেরোসিস। আচ্ছা, এখানে মাল্টিপল স্ক্লেরোসিসের এমআরআই ফাইন্ডিংসগুলো আমরা দেখব। এখানে হাইপার ইন্টেন্সিটি থাকে এমআরআই, এবং এটার একটা নির্দিষ্ট সাইট আছে, ওই সাইটগুলোতে এর আগে এমসিকিউ এসেছে যে কোন সাইটগুলোতে কমনলি এমএসের আপনার চেঞ্জগুলো আমরা দেখি এমআরআই ফিল্মে। তো এবার চেঞ্জগুলো জানতে চেয়েছে, আসলে স্টেমগুলো কী ছিল সেটা আমরা জানতে পারি নাই। সো আমরা ডিরেক্ট ডেভিশন থেকে দেখে নিব কীরকম ছবি হয় মাল্টিপল স্ক্লেরোসিসে। আর এনপিএইচ মানে নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস। নর্মাল প্রেশার হাইড্রোকেফালাসের একটা ট্রায়াড আছে, এখানে পেশেন্টের অ্যাটাক্সিয়া থাকে, পেশেন্টের ডিমেনশিয়া থাকে এবং ইউরিনারি ইনকন্টিনেন্স থাকে। তো এই ট্রায়াডটা যখন মিলে যায় তখন আমরা সাসপেক্ট করি একটা ওল্ড এজ পেশেন্ট, সাধারণত 40-50-এর পরে এরকম একটা পেশেন্টের এরকম একটা ট্রায়াড থাকলে আমরা সাসপেক্ট করি পেশেন্টের নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস আছে। তো ওই পেশেন্টের ফান্ডোস্কোপিক ফাইন্ডিংসটা আপনার কাছে জানতে চেয়েছে, মানে হয়তো আরও 4টা ফিচার দেওয়া ছিল যেটা এনপিএইচের সাথে মিলে যায়, কিন্তু এনপিএইচের পেশেন্টের আপনি প্যাপিলোএডেমা পাবেন না। নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস নাম থেকেই আপনার মনে রাখতে হবে যে এখানে কোনো প্রেশার নাই, এই জন্য প্যাপিলোএডেমা নাই। সো নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস, প্যাপিলোএডেমা এখানে থাকবে না। আচ্ছা, স্ট্রোকের পেশেন্ট, হ্যাঁ এরকম প্রশ্ন এবারে প্রথম এসেছে। স্ট্রোক থেকে
আগে আসতো আসলে কোন আর্টারি ইনভলভ, আর্টারিয়াল টেরিটরি থেকে প্রশ্নগুলো আসতো। সেটা স্ট্রোকের চ্যাপ্টারে একটা বক্স আছে যে টোটাল অ্যান্টেরিয়র সার্কুলেশন, পার্শিয়াল অ্যান্টেরিয়র সার্কুলেশন, এখানে কোন আর্টারি ইনভলভ হয় বা আমাদের উইকনেসের প্যাটার্ন দেখে আমরা কোন আর্টারি ইনভলভ, এরকম প্রশ্ন আগে অনেক পেয়েছি। এবং আপনাদের যে একটা বক্স আছে মানে ব্রেন স্টিমুলেশনের, মিড ব্রেইনে হলো ওয়েবার সিনড্রোম বা পন্সে হইলে মিলার গোবলার সিনড্রোম, তো এই বক্স দুইটা থেকেই কমনলি কোশ্চেন আসতো এর আগে। কিন্তু একদম ট্রিটমেন্ট বেসড কোশ্চেন, যে স্ট্রোকের পেশেন্ট আপনি ইমিডিয়েট যে 2 ঘন্টার মধ্যে আসছে তাকে কী চিকিৎসা দিবেন, এরকম প্রশ্ন এবারই প্রথম এসেছে আমার জানা মতে। তো আপনাদের এই যে ট্রিটমেন্ট ফোকাসড কোশ্চেন যে হচ্ছে এখন, আপনারা আজকের ক্লাস দেখে এটাই আপনাদের একটা মানে গুরুত্বপূর্ণ নতুন মেসেজ যে এখন স্যাররা ট্রিটমেন্ট ফোকাস কোশ্চেন করছে। তো স্ট্রোকের পেশেন্ট আমরা জানি যে 4.5 ঘন্টার মধ্যে আসলে আমরা থ্রম্বোলাইসিস করতে পারি যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে। সেক্ষেত্রে আমাদের থ্রম্বোলাইসিসের কন্ট্রাইন্ডিকেশনগুলো জানতে হবে, কারণ এবার হয়তো এসেছে ডিরেক্ট কোশ্চেন যে আপনি থ্রম্বোলাইসিস করতে পারছেন, কিন্তু পরের বার আসতে পারে এমন কোশ্চেন যে হয়তো থ্রম্বোলাইসিস করার উইন্ডো পিরিয়ড এখনও আছে, অর্থাৎ পেশেন্ট 4.5 ঘন্টার মধ্যে এসেছে কিন্তু পেশেন্টের একটা কন্ট্রাইন্ডিকেশন ছোটো করে কোশ্চেনের সিস্টেমে দেওয়া ছিল, সেজন্য আপনি যে থ্রম্বোলাইসিস করতে পারবেন না ওইটাই আপনাকে কোশ্চেনের রাইট আনসার। কিন্তু আপনি তো 4.5 ঘন্টার মধ্যে এসেছে দেখে খুশি হয়ে গেছেন এবং আপনার কাছে মনে হয়েছে যে না গত বছর তো এরকম একটা প্রশ্ন এসেছিল, সেবারও এসেছে, সো আপনি থ্রম্বোলাইসিস দাগাই দিচ্ছেন। কিন্তু থ্রম্বোলাইসিসের একটা কন্ট্রাইন্ডিকেশন হয়তো ছোটো করে একটা লেখা ছিল, আপনি হয়তো বা খেয়াল করেন না কারণ পরীক্ষার রাশের মধ্যে, এবং স্যাররা এই জিনিসগুলোই করে। তো এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এবার হয়তো থ্রম্বোলাইসিস ডিরেক্ট চেয়েছে, পরের বার থ্রম্বোলাইসিসের কন্ট্রাইন্ডিকেশন দিয়ে এরকম একটা সিস্টেম স্যাররা বানালেও বানাতে পারে। তো আমাদের একটা পেশেন্ট, স্ট্রোকের পেশেন্ট 2 ঘন্টার মধ্যে আসছে, সিটি নর্মাল, আপনি থ্রম্বোলাইসিস করছেন। আপনার প্রশ্ন হতেই পারে যে সিটি নর্মাল আপনি থ্রম্বোলাইসিস কেন করলেন? তো ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে আমরা সিটি স্ক্যানটা, মানে স্ট্রোকের পেশেন্ট আসলে আমরা সিটি স্ক্যানটা কেন করি? নন কন্ট্রাস্ট সিটি আমরা শুরুতে এই জন্য করি যে পেশেন্টের যে ব্লিডিং নাই বা ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ নাই, এইটা এক্সক্লুড করার আমাদের ফার্স্ট টার্গেট থাকে, কারণ ব্লিডিং থাকলে তো আমি কোনোভাবেই থ্রম্বোলাইসিস করতে পারবো না। এটা যখন এক্সক্লুড হয়ে যায়, পেশেন্টের ফোকাল নিউরোলজিক্যাল সাইন আছে, পেশেন্টের স্ট্রোকের অন্যান্য সিমটমগুলো আছে, পেশেন্টের রিস্ক ফ্যাক্টর আছে, মডিফাইবল বা নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টরগুলো আছে, তাহলে অবশ্যই আপনি ইসকেমিক স্ট্রোক চিন্তা করবেন, কারণ আর্লি ইসকেমিক স্ট্রোকে আপনি সিটি স্ক্যানে চেঞ্জ পাবেন না। ঠিক আছে, তো এই জন্যই সিটি স্ক্যান নর্মাল হওয়া সত্ত্বেও আমরা থ্রম্বোলাইসিস করেছি। তো এটাই ছিল এই প্রশ্নের রাইট আনসার। তো আমরা একটু দেখি যে কোশ্চেনগুলো এসেছে কোথায় থেকে এসেছে। এই যে ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট, এই বক্সটার কথাই আমি বলছিলাম এতক্ষণ, ফিগারটার কথা, যে আমাদের প্রশ্নটা এসেছিল এবার এই জায়গা থেকে, বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া। তো যখন আপনার লেশনটা এখানে থাকবে, অপটিক কায়াজমাতে থাকবে, তখন বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া হয়। কমনলি যখন পিটিউটারি কোনো টিউমার থাকে তখন অপটিক কায়াজমাতে কম্প্রেশন হয় এবং বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া পায়, হেমিয়ানোপিয়া পেশেন্টের ডেভেলপ করে। এবং এটার আরও ভালো এক্সাম্পল হলো অ্যাক্রোমেগালি। আপনারা এন্ডোক্রাইন প্লাস নিউরোলজি মিলাই যদি প্রশ্ন স্যার করতে চাই, তাহলে অ্যাক্রোমেগালির একটা সিনারিও দিয়ে আপনাকে বলতে পারে যে পেশেন্ট আগে নর্মালি হাঁটতে পারতো, মানে হাঁটতো, চলাফেরা করতো, হঠাৎ করে সে এখন হাঁটতে গেলে দেখা গেছে ধুমধাম দরজার সাথে পাশের দেয়ালের সাথে ধাক্কা খাচ্ছে। ঠিক আছে, তার বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া হয়তো, মানে পিটুইটারি টিউমার, অপটিক কায়াজমা কম্প্রেশন, টেম্পোরাল ফিল্ডটা চলে যায়। তো এরকম ধাক্কা খাচ্ছে, তার হাতের রিং সাইজ বড় হয়ে যাচ্ছে, পায়ে জুতা আগের সাইজটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো মাথা ব্যথা হচ্ছে, ঘামছে, এরকম যে কোনো একটা ক্লু দেওয়া থাকতে পারে। তো অ্যাক্রোমেগালির এরকম একটা পেশেন্ট যদি এরকম প্রেজেন্টেশন নিয়ে আসে, সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইতে পারে যে সাইট অফ লেশনটা কোথায়। এবার কী সিনারিও ছিল আসলে জানি না, এরকম কিছু ছিল কি না, কিন্তু এরকম সিনারিও থাকতে পারে। তো আমাদের যদি অপটিক কায়াজমাতে লেশন হয়, তাহলে আমাদের যে প্রেজেন্টেশনটা হবে সেটা হলো বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া। এর আগে যেটা আমি বলেছিলাম যে টেম্পোরালে যদি হয় সেক্ষেত্রে সুপিরিয়র কোয়াড্রেন্ট এনোপিয়া হয়, যদি প্যারাটালে হয় আমরা এটা মনে রাখি এসটি দিয়ে, সুপিরিয়র কোয়াড্রেন্ট এনোপিয়া টেম্পোরালে, আর পিআই দিয়ে মনে রাখি এটা আবার ইনফিরিয়র হয় প্যারাইটালে। তো এগুলো অনেক ডিটেলস আমরা আলোচনা করেছি আমাদের কম্প্রিহেন্সিভ ব্যাচে নিউরোলজি ক্লাসে, আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারবেন। এই যে মাল্টিপল স্ক্লেরোসিসে এমআরআই ফাইন্ডিংস, এখানে 3টা রিজিয়ন ইনভলভ হয়। হ্যাঁ, এখানে হলো প্যারাভেন্ট্রিকুলার রিজিয়ন, ইনফ্রাটেন্টোরিয়াল রিজিয়ন, হ্যাঁ, এই আর হলো জাক্সটা কর্টিক্যাল রিজিয়ন। এই 3টা রিজিয়নে আমার এই যে হাইপার ইন্টেন্স লিশনগুলো আমরা পাচ্ছি, এগুলো হলো আমার মাল্টিপল স্ক্লেরোসিসের এমআরআই ফাইন্ডিংস। হ্যাঁ, একটা ওল্ড একটা নিউ এখানে দেখানো হয়েছে। আচ্ছা, এটা হলো আমাদের সেই এপিলেপসি ট্রিটমেন্টের বক্স। দেখেন সব ফার্স্ট লাইন ট্রিটমেন্টগুলো এখানে দেওয়া আছে, কোনটার জন্য কোনটা ফার্স্ট লাইন
আমাদের অ্যাবসেন্ট সিজারের জন্য ইথোসাক্সিমাইড ছিল, এটা এই বক্স থেকে কোশ্চেনটা এসেছে। নার্ভ রুট কম্প্রেশনের ক্ষেত্রে আমরা দেখিয়েছি যে L5-এ হইলে কি হবে, L5-এ হইলে আমাদের এই যেই পাশটা সেন্সরি লস হবে সেটা আমরা দেখিয়েছি, এটা ডেভিসনের ফিগার। এনপিএইচ আমি আগে বলেছি নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস ডিরেক্ট ডেভিসন থেকে নেওয়া। এরপর আমরা চলে আসি এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজি থেকে প্রশ্ন এবার যে কটা আমি দেখেছি ভালোই প্রশ্ন এসেছে, খুব কঠিন খুব সহজ কোনোটাই না, চিন্তা করেই দেখাতে হবে। যদি সিনারিওগুলো নেই আসলে আমার সহজ কঠিন বলার আমার কোনো যুক্তি আসে না, কারণ আমি মেইন সিনারিও ফেস করি নাই। এখানে যে আমি ক্লু সহ যে জিনিসটা দেখাচ্ছি এটা দেখতে আসলে সহজ মনে হতে পারে। আচ্ছা, গ্রেভস ডিজিজের স্পেসিফিক ফিচার কোনটা এটা জানতে চেয়েছে প্রিটিবিয়াল মিক্সেডেমা। এটা আগেও আমরা দেখেছি, কোশ্চেন এসেছে এখান থেকে, আপনারা নিশ্চয়ই জানেন। আর লিথিয়াম খাই এরকম একটা পেশেন্ট, প্রশ্নটা অ্যাকচুয়ালি লিথিয়ামের সাইড ইফেক্ট থেকেও বলা যায় এই কোশ্চেনটা, আবার এন্ডোক্রাইন থেকেও আমরা বলতে পারি, কারণ নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস ডিসকাস করা হয়েছে আপনার এন্ডোক্রাইনোলজিতে, লিথিয়ামের সাইড ইফেক্ট আলোচনা করা হয়েছে সাইকিয়াট্রিতে। তো সেটা সমস্যা না, পুরো ডেভিশন থেকে যেহেতু প্রশ্ন এসেছে। তো এখানে যেটা মাথায় রাখতে হবে যে একটা পেশেন্ট লিথিয়াম খেলে সেই পেশেন্ট যদি পলিইউরিয়া পলিডিপসিয়া এরকম একটা প্রেজেন্টেশন নিয়ে আসে, আর আপনি যদি পেশেন্টের ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট করে আপনাকে তখন কনফার্ম করতে হবে যে এটা পলিডিপসিয়া পলিইউরিয়ার কারণটা কী, এটা সাইকোজেনিক নাকি এটা ক্রেনিয়াল নাকি এটা নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস, রাইট? তো যেহেতু তার লিথিয়াম খাওয়ার হিস্ট্রি ছিল, তাহলে আপনি ক্লিনিকে ধরে নিতে পারেন এটা পেশেন্টের নেফ্রোজেনিকই হবে, ঠিক আছে? এবং আরও কী ক্লু ছিল আমি জানি না, তবে লিথিয়াম আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ লিথিয়ামের সাইড ইফেক্টগুলো সবসময় পরীক্ষায় আসে। লিথিয়াম ইনডিউসড হাইপোথাইরয়েডিজম পরীক্ষায় আসে, লিথিয়াম টক্সিসিটি থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, টক্সিকোলজি থেকে, লিথিয়াম থেকে ডায়াবেটিস ইনসিপিটাস হয় নেফ্রোজেনিক, সেটা এবার চলে এসেছে অলরেডি। তো এর আগে ডায়াবেটিস ইনসিপিটাস থেকে আপনার অসমোলারিটি দিয়ে প্রশ্ন এসেছিল, তো এবার অসমোলারিটি দেওয়া ছিল কিনা আমার জানা নেই, তবে লিথিয়াম খাওয়ার পরে যে এটা হয়েছে এটা আমরা ক্লু দেখে বুঝতে পারছি। আর মেন ওয়ান মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া, খুব ইন্টারেস্টিং একটা বিষয় যে ডেভিসনের লাস্ট পৃষ্ঠা থেকে, এন্ডোক্রাইনের লাস্ট পৃষ্ঠা থেকে মানে দুইটা বক্স আছে, দুইটা বক্স থেকে দুইটা প্রশ্ন এবার স্যাররা দিয়েছেন আর কি। একটা হলো অটোইমিউন পলিগ্ল্যান্ডুলার সিনড্রোম, আর একটা হলো মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া। তো এই দুইটা টপিক আসলে সবসময়ের জন্যই গুরুত্বপূর্ণ ছিল, তবে স্যাররা এর আগে এখান থেকে অত বেশি প্রশ্ন করতো না, বা আমি আসতে দেখি নাই। কিন্তু এইবার খুবই ইন্টারেস্টিংলি দুইটা বক্স থেকেই দুইটা প্রশ্ন এসেছে, একদম এন্ডোক্রাইনোলজির চ্যাপ্টারের লাস্ট পৃষ্ঠা থেকে, ঠিক আছে? তো ম্যান থেকে যে প্রশ্নটা এসেছে সেটা হলো মোস্ট কমন ফিচার কোনটা, প্যারাথাইরয়েড অ্যাডেনোমা, কারণ এখানে কি হয় আমরা দেখব, বক্স আছে। আর টাইপ 1 ডায়াবেটিস আছে, সাথে নেইল ডিস্ট্রফি, সাথে হাইপোক্যালসিমিয়া। হ্যাঁ, তো এখানে আরও একটা ইন্টারেস্টিং বিষয় আমরা ক্লাসে পড়িয়েছি, এটা যে ম্যান 1-এ হয় হাইপার ক্যালসিমিয়া, আর এপিএস টাইপ 1-এ হয় হাইপোক্যালসিমিয়া। এই দুটো জিনিস দিয়ে আমরা মনে রাখতে বলতাম যে যেখানে হাইপার ক্যালসিমিয়া সেখানে প্যারাথাইরয়েড কী হবে, হাইপার প্যারাথাইরয়েডিজম, রাইট? আর যেখানে হাইপোক্যালসিমিয়া সেখানে কি হবে, হাইপোপ্যারাথাইরয়েডিজম। তো এই দুইটা হলো দুইটার মধ্যে একটা বিপরীতমুখী পয়েন্ট, যেটা দিয়ে আপনার এপিএস টাইপ 1 এবং ম্যান টাইপ 1-এর মধ্যে যদি ডিজিজগুলো মনে রাখার উল্টাপাল্টা হয়, বা কোনটাতে হাইপোপ্যারাথাইরয়েড ছিল কোনটাতে হাইপার প্যারাথাইরয়েড ছিল মনে রাখা টাফ হয়, সেক্ষেত্রে আপনি মনে রাখতে পারেন যে ম্যান 1-এ আমার হাইপার ক্যালসিমিয়া হয়, আর এপিএস 1-এ হাইপোক্যালসিমিয়া হয়, ঠিক আছে? তো এপিএস 1 থেকে যেটা ছিল যে পেশেন্টের টাইপ 1 ডিএম ছিল, সাথে নেইল ডিস্ট্রফি, হাইপোক্যালসিমিয়া। তো যখনই ওই যে কিউটেনিয়াস ম্যানিফেস্টেশন সাথে নেইল ডিস্ট্রফি এগুলো থাকে তখন আমরা এপিএস 1-এর দিকে যাই। আর এপিএস 2-তে মোটামুটি সবই অটোইমিউনো কম্পোনেন্টগুলো থাকবে, হাসিমোটোস থাইরয়েডাইটিস, তারপর গ্রেভস ডিজিজ, টাইপ 1 ডায়াবেটিস, এডিসনস ডিজিজ, সব অটোইমিউনোগুলো সবই চলে আসবে। আচ্ছা, প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে কোন অ্যান্টিবায়োটিকটা আমরা অ্যান্টিডায়াবেটিকটা আমরা অ্যাভয়েড করি, এটা আমাদের আমরা যখন কোশ্চেন করি মেডিকেল হেলথ স্টাডি, আমাদের অ্যাপে যে কোশ্চেনগুলো করেছি বা পরীক্ষা নিয়েছি, এই প্রশ্নটা হুবহু আমরা একটা প্রশ্ন স্টেম ছিল এখান থেকে। আমাদের প্রশ্নটা এরকম ছিল যে আপনার GLP-1 অ্যাগনিস্টের সাইড ইফেক্ট কোনটা, যেটার আনসার হলো প্যানক্রিয়াটাইটিস। আর এবার হয়তো প্রশ্ন এসেছে এরকম যে একটা পেশেন্টের প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করেছে বা রিস্ক আছে, আপনি কোন অ্যান্টিডায়াবেটিসটা অ্যাভয়েড করবেন। মানে জিনিসটা কিন্তু একই, আপনি যদি জানেন তাহলে জাস্ট উল্টা করে পরীক্ষা এবার এসেছে। তো আমরা আমাদের অ্যাপের কোশ্চেনগুলোও দেখব, যে আমরা আপনাদের মক টেস্টে যে মানে 26শে জানুয়ারির জন্য মক টেস্ট নিয়েছি, রিভিউ এক্সাম নিয়েছি, রেগুলার এক্সাম ছিল, এই এক্সামের কিছু কোশ্চেনগুলো আমি কালেক্ট করে এনেছি, যেগুলোর সাথে আমাদের
26 জানুয়ারি সেশনের যে রিয়েল কোশ্চেনগুলোর সাথে মিল রয়েছে সেগুলো। এটা আহামরি কিছু না, আমরা শুধু এতটুকু দেখাতে চেয়েছি যে আমাদের অ্যাপের অনেক কোশ্চেন বা আমাদের পরীক্ষাগুলোর অনেক কোশ্চেনের সাথে এবারের প্রশ্নের বা টপিকের অনেক মিল ছিল, যেটা আপনাদের যারা আমাদের পরীক্ষার্থী ছিলেন তাদের জন্য অবশ্যই সেটা উপকার হয়েছে। তো এটা হলো অটোইমিউনো পলিএন্ডোক্রাইন বা পলিগ্ল্যান্ডুলার সিনড্রোম, যেটা সেখানে দেখেন টাইপ 1-এ কী কী আছে। এই টাইপ 1 টাইপ 2-তে এই দাগানো যে হাইলাইট করা জিনিসগুলো সেম, দুটোতেই সেম। তবে টাইপ 1-এ দেখেন এই 3টা জিনিস আছে যেটা টাইপ 2-র ধারে কাছেও নাই। তো এই জন্য পরীক্ষায় নেইল ডিস্ট্রফিটা দিয়ে দেওয়া হয়েছিল, যাতে আপনি বুঝতে পারেন এটা টাইপ 1, টাইপ 2 না। হ্যাঁ, আচ্ছা, এই যে প্রাইমারি হাইপোথাইরয়েডিজম আছে, এখানে হাইপোপ্যারাথাইরয়েডিজম, হাইপোপ্যারাথাইরয়েডিজমের জন্যই আমার হাইপোক্যালসিমিয়া হচ্ছে এপিএসএ। আর মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম, এটার জন্য ওখানে কি হচ্ছে হাইপার ক্যালসিমিয়া। আচ্ছা, হেমাটোলজি থেকে 2টা প্রশ্ন কালেক্ট করতে পেরেছি আমরা। সেটা হলো যে ডিপ ভেইন থ্রম্বোসিসের একটা পেশেন্ট, হিস্ট্রি ছিল তার ডার্ক ইউরিন ইন দ্য মর্নিং। এটা ক্লিন কাট 2টা ক্লু, প্রশ্ন হয়তো আরও বিষয় ছিল। তো এটা আমাদের প্যারোক্সিজমাল নকচার্নাল হিমোগ্লোবিন ইউরিয়া। যখন আমরা পেশেন্টের ডার্ক ইউরিন, মর্নিং ডার্ক ইউরিন পাই, তখন আমরা এটাই চিন্তা করি। সাথে ডিপ ভেইন থ্রম্বোসিস মানে তার একটা থ্রম্বোসিসের যে আছে, মানে থ্রম্বোসিসের মানে পিএনএইচ থেকে থ্রম্বোসিস কমনলি হয়, এজন্য একটা থ্রম্বোসিসের হিস্ট্রি দিয়ে দিয়েছে আর্টেরিয়াল বা ভেনাস। সেটা আমাদের পিএনএইচকে আরও বেশি মানে ইন্ডিকেট করছে। আচ্ছা, আর মাল্টিপল মায়োলোমার একটা পেশেন্টের হাইপারক্যালসিমিয়া যে ডেভেলপ করে, এটা আপনারা সবাই জানেন যে মাল্টিপল মায়োলোমার পেশেন্টের হাইপারক্যালসিমিয়া হয়। তো এর পিছনে আসলে মেকানিজমটা কী, এই প্রশ্নটাও আমরা আগে পরীক্ষায় দিয়েছিলাম যে অ্যাকচুয়ালি মেকানিজমটা কী। তবে আমরা ডিভিশন থেকে এখন দেখব যে কোন জায়গা থেকে প্রশ্নগুলো এসেছে। দেখেন, প্যারোক্সিজমাল নকচার্নাল হিমোগ্লোবিন ইউরিয়া, এটা ইম্পর্টেন্ট লাইনগুলো এখানে দাগানো আছে। এখানে আপনার যেটা হয় হিমোগ্লোবিন ইউরিয়া হয়, এই জন্য মোস্ট নোটিসেবল ইন আর্লি মর্নিং ইউরিন, যেটা ক্যারেক্টারাইজ রেড ব্রাউন কালার। এখানে ভেনাস আর্টেরিয়াল থ্রম্বোসিসের রিস্ক বাড়ে আনইউজুয়াল সাইডে কমনলি। এছাড়া এটার সাথে অ্যাসোসিয়েটেড 2টো জিনিস, সেটা হলো হাইপোপ্লাস্টিক বোন ম্যারো ফেইলর, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া অ্যান্ড মাইলো ডিসপ্লাস্টিক সিনড্রোম। হয়তো এবার প্রশ্ন আসছে এখান থেকে যে ক্লু দিয়ে ডিরেক্ট ডায়াগনোসিস, পরের বার হয়তো আসতে পারে আপনাদের এটার একটা ক্লু দিয়ে আপনার এটাতে থেকে ডিজিজটা কোন দিকে ট্রান্সফার হইতে পারে কিনা, অ্যাসোসিয়েটেড ডিজিজের নাম জানতে চাইতে পারে। আর আরও একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে বলে দিই, সেটা হলো যে আমরা পিএনএইচে এখন কমনলি একটা ড্রাগ ইউজ করছি, সেটা হলো ইকুলিজুমাব বা আরও একটা নাম আছে, যাই হোক। এই ড্রাগগুলো ইউজ করলে আরও একটা ইনফেকশনের হওয়ার রিস্ক বা সাসেপ্টিবিলিটি বেড়ে যায়, সেটা হলো নিজেরিয়া মেনিনজাইটিস। তো আসলে প্রশ্ন যেহেতু পিএনএইচ স্যারদের চোখে পড়ছে, তো এবার হয়তো একটা জায়গা থেকে আসছে, পরের বার না হলে পরের সেশনে এইখান থেকে হয়তো অন্য একটা জায়গা থেকে আসতে পারে। কারণ এই ছোটো একটা প্যারার মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা স্যারদের খুবই পছন্দ। আগে মিড টার্মে আসতো এখান থেকে প্রশ্ন, এখনও আসে, কিন্তু যেহেতু পার্ট 1-এই দিয়ে দিচ্ছে এখন পিএনএইচ, সো পিএনএইচটা আপনাদের ভালো মতো পড়তে হবে। আচ্ছা, মাল্টিপল মায়োলোমা থেকে দেখেন এখানে আমাদের যে ম্যালিগন্যান্ট প্রলিফারেশন হয় প্লাজমা সেলের, সেটা আসলে আমাদের অস্টিওক্লাস্টগুলোকে স্টিমুলেট করে। এই জন্যই আমরা একটু আগে যেটা দেখলাম যে মেকানিজমটা কি, এটা হলো অস্টিওক্লাস্টিক অ্যাকশন। মনে হতে পারে অস্টিওব্লাস্টিকও থাকবে পরীক্ষায়, আর ভুলও করব আমরা, এটাই স্বাভাবিক। কারণ যদি আমরা এই জিনিসটা এখান থেকে ভালো মতো না দেখে যাই যে এখানে আসলে অস্টিওক্লাস্টিক ছিল নাকি অস্টিওব্লাস্টিক ছিল, তো এইটা হলো সেই লাইন যেখানে অস্টিওক্লাস্টিক কথাটা লেখা আছে মাল্টিপল মায়োলোমার একদম ফার্স্ট প্যারাতে। রেসপিরেটরি সিস্টেম থেকে এবার প্রশ্ন খুব বেশি কালেক্ট করতে পারি নাই, যে কটা প্রশ্ন পেয়েছি এগুলো থেকে আসলে খুব বেশি আলোচনা করার কিছু নেই আসলে। তো এই প্রশ্নটা নতুন যে ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসটা ডিরেক্ট ডেভিশনেও দেওয়া নেই যে এরকম যে মোস্ট কনসিস্টেন্ট ফিচার কোনটা। তো আমরা পেয়েছি যে প্রোগ্রেসিভ ব্রেথলেসনেস আর ড্রাই কফটা মোস্ট কমনলি এটা নিয়ে প্রেজেন্ট করে পেশেন্ট, সো আনসারে এটাই রেখেছি। অ্যাকচুয়ালি বিসিপিএসের সিস্টেমে আরও কী কী ছিল জানা নেই, তবে এটা হওয়ারই কথা, এরকম কিছু থাকলে এটাই আনসার হওয়ার কথা। সার্কোইডোসিসে নন কেজিটিং গ্যানোলোমা হয়, এটা আমরা সবাই জানি। আর ক্রনিক ব্রঙ্কাইটিসের ফিচার এটা ছিল, স্টেম না দেখে আসলে আমার পক্ষে বলা সম্ভব না কী ছিল। আর অ্যাকুট অ্যাজমাতে একটা ভালো প্রশ্ন এসেছে যে পার্শিয়াল প্রেশার অক্সিজেন এখানে অনেক কম, পার্শিয়াল প্রেশার অক্সিজেন অনেক কম, এবং পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইডও
কমের দিকে। হ্যাঁ, তো এরকম চেঞ্জ অ্যাজমা পেশেন্টের কেন হইল এটা হয়তো জানতে চেয়েছিল। তো পেশেন্ট যখন হাইপোক্সিমিয়া হয়েছে, পেশেন্টের পাশাপাশি অক্সিজেন কমে গেছে, স্যাচুরেশন কমে গেছে, তখন পেশেন্ট বেশি বেশি হাইপার ভেন্টিলেশন করেছে। হাইপার ভেন্টিলেশন করাতে তার পাশাপাশি কার্বন ডাইঅক্সাইডটাও কমে গেছে। তো এরকম কিছুই হয়তো পরীক্ষায় ছিল সিনারিও দিয়ে। তো রেসপিরেটরি থেকে কয়েকটা প্রশ্নই আমরা জানতে পেরেছি। আচ্ছা, গ্যাস্ট্রোহেপাটো থেকে কিছু ভালো প্রশ্ন এসেছে, যেমন পাররেক্টাল ব্লিডিং এর একটা পেশেন্ট, আপনি সব ইনভেস্টিগেশন করেছেন, রেডিওলজিক্যাল ইমেজিং ইনভেস্টিগেশন সবই নর্মাল পেয়েছেন। তো নেক্সট ইনভেস্টিগেশন কি? এটা খুব সম্ভবত, যেটা আমার এতটুকু দেখে মনে হচ্ছে যে আমার এখন ইনভেসিভ প্রসিডিওরে যাওয়া উচিত, কোলোনোস্কোপি করা উচিত, যেহেতু পাররেক্টাল ব্লিডিং। আচ্ছা, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া সিনারিও দেওয়া ছিল, কজ জানতে চেয়েছে। এখন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার অনেকগুলো কারণ আছে, পানি শেষ অ্যানিমিয়া আছে, টার্মিনাল আইলিয়ামে যদি রিসেকশন করা হয়, কোনো সার্জারি করা হয়, সেটা আছে। আর একটা কজ হলো ক্রনস ডিজিজ। তো হয়তো আরও ক্লু দেওয়া ছিল, তো ক্রনস ডিজিজও আমাদের টার্মিনাল আইলিয়াম ইনভলভ হইলে সেখান থেকে আমাদের মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। তো হয়তো আনসার যেহেতু এটাই দেয়া, তার মানে এরকম ক্লুই দেওয়া ছিল। আচ্ছা, আরও একটা প্রশ্ন এবার কার্সিনোইড সিনড্রোম থেকে এসেছে। কার্সিনোইড সিনড্রোম থেকে এর আগে এমসিকিউ এসেছিল। আমরা পরীক্ষাতেও আমরা ধারণা করেছিলাম যে এখান থেকে এসবিএ দিতে পারে, কিন্তু কিভাবে দিবে, এবার ডিরেক্ট ডায়াগনোসিস চেয়েছে। সো ক্লিনিক্যাল প্রেজেন্টেশনগুলো দেওয়া ছিল। আমরা কার্সিনোইড সিনড্রোমের একটা বক্স দেখব যে কীভাবে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। তো এখানে পেশেন্টের ফ্লাশিং থাকে, টেলেনজেকটেশিয়া থাকে, ডায়রিয়া থাকে। ডায়াগনোসিস কার্সিনোইড সিনড্রোম, এটার একটা ইনভেস্টিগেশন অফ চয়েস আছে, সেটা আপনারা জানেন নিশ্চয়ই। তো ওইটাও জানতে হবে, নেক্সট পরীক্ষায় হয়তো দিয়ে দিতে পারে। আচ্ছা, হেপাটাইটিস বি থেকে একটা প্রশ্ন এসেছে যে হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ নেগেটিভ, এইচবিএজি নেগেটিভ, তার মানে ভাইরাসটা অ্যাক্টিভ নেই। এতটুকু দেখে আমরা বুঝতে পারতেছি যে ভাইরাসটা অ্যাক্টিভ নেই, র্যাপ্লিকেটিং নেই। হ্যাঁ, এই দুটো দেখে এতটুকু বুঝতে পারতেছি। আর এইচবিই অ্যান্টিবডি আবার ডেভেলপ করে গেছে, তার মানে এইচবিই অ্যান্টিজেন নাই, অ্যান্টিবডি ডেভেলপ করে গেছে, তার মানে প্রোটেকশন অলরেডি পেয়ে গেছে পেশেন্ট, প্রোটেক্টিভ মেকানিজমও তার অ্যাক্টিভ আছে। তাহলে এই ক্ষেত্রে পেশেন্টের আপনি লেভেল করবেন কিভাবে? তো এটা হলো আমরা লেভেল করেছি ইনঅ্যাক্টিভ হেপাটাইটিস বি ভাইরাস ক্যারিয়ার স্টেট। ঠিক আছে, হয়তো এইচবিসিজি পজিটিভ ছিল, সেটা আসলে দেওয়া ছিল কিনা জানি না। তো যেহেতু পেশেন্টের অ্যাক্টিভিটি মার্কার ডিএনএ নেগেটিভ এবং অ্যান্টিজেন নেগেটিভ, সো এটা ইনঅ্যাক্টিভ হেপাটাইটিস বি ভাইরাস ক্যারিয়ার স্টেট। এর আগে আমরা যে প্রশ্নগুলো করেছি বা প্রশ্ন এসেছে বিসিপিএস এর পার্ট 1 পরীক্ষায়, সেগুলো তো ম্যাক্সিমাম আসতো কীরকম এইচবিএসএজি পজিটিভ বা নেগেটিভ দিয়ে প্রশ্ন আসতো, এবং অ্যান্টি এইচবিএস পজিটিভ বা নেগেটিভ দিয়ে প্রশ্ন আসতো। মোস্ট কমনলি যেটা আসতো যে সে আইদার ইমিউনাইজড অর নট ইমিউনাইজড অথবা ক্যারিয়ার স্টেট। এবার একটু অন্যরকম প্রশ্ন করেছে, এবং নেক্সট বার যদি আরও নতুন কিছু করতে চাই সেক্ষেত্রে প্রিকোর মিউটেন্টটা আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট, কারণ প্রিকোর মিউটেন্ট নিয়ে এখন পর্যন্ত পার্ট 1-এ প্রশ্ন আসেনি। তো এবার যেহেতু এরকম একটু ডেভিয়েটেড কোশ্চেন হয়েছে, ডাইভার্সন হয়েছে, সো প্রিকর মিউটেন্টটা আপনাদের নেক্সট পরীক্ষার জন্য দেখে যাওয়া উচিত। আচ্ছা, উইলসন ডিজিজের বেস্ট টেস্ট, উইলসন ডিজিজের অনেকগুলো টেস্ট আছে, কিন্তু দুটো লাইন খুবই ইম্পর্ট্যান্ট। একটা হলো যে আপনি ইনিশিয়াল বা সিঙ্গেল বেস্ট ইনভেস্টিগেশন যদি করেন, সেটা হলো সেরাম সেরোপ্লাজমিন। আর যদি কনফার্মেটরি টেস্ট বলেন, তাহলে 24 আওয়ার ইউরিনারি কপার করতে হবে হোয়াইল গিভিং ডিপেনিসিলামাইন। তাহলে দুটার মধ্যে ডিফারেন্স আছে, যে আপনি হয়তো ওই লাইনটা পড়ে গেছেন যে কনফার্মেটরি যেহেতু 24 আওয়ার্স ইউরিনারি কপার হোয়াইল গিভিং ডিপেনিসিলামাইন, আপনি কনফার্মেটরি ওটাও ছিল, ওটা মেরে দিয়েছেন যে বেস্ট টেস্ট তো ওইটাই হবে যেটা কনফার্মেটরি, তাই না? কিন্তু ডেভিডসন এটা মেনশন করা আছে যে সিঙ্গেল বেস্ট টেস্ট হলো সেরাম সেরোপ্লাজমিন। এটাই হলো ডিফারেন্স, যে আপনি পড়বেন অনেক কিছু, কিন্তু স্যার কোশ্চেনে জানতে চাইবে কি, সেই অনুযায়ী আপনাকে আনসার দিতে হবে। আপনি সবই জানেন, মাথা ঠান্ডা রেখে আনসার দিতে হবে। তো এটার আসলে উপায় কি, যে আমি তো সবই পড়ছি, আমি জানি, কিন্তু পরীক্ষায় হলে গিয়ে এরকম হচ্ছে। এটার উপায় বেশি বেশি প্র্যাকটিস করা, বেশি বেশি পরীক্ষা দেওয়া। আমরা এই উইলসন ডিজিজের ইনভেস্টিগেশন থেকে যে কত প্রশ্ন আমাদের অ্যাপে পাবেন তার ঠিক নেই। ওই একই প্রশ্ন ঘুরে ফিরে পাবেন, আবার স্ট্যাম্প চেঞ্জ করে পাবেন, কিন্তু আপনাকে জাস্ট ধরায় দেওয়া যে কখন আপনি সিঙ্গেল বেস্ট আনসারটা দাগাবেন, যে সিঙ্গেল বেস্ট ইনভেস্টিগেশন, আর কখন আপনি কনফার্মেটরি ইনভেস্টিগেশনটা দাগাবেন এটার জন্য। তো এই জন্য আমাদের যে ফোকাস, আমাদের যে নতুন আরও একটা ব্যাচ শুরু হতে যাচ্ছে, মানে শুরু হয়ে গেছে অলরেডি, গ্যাস্ট্রোএন্টারোলজি পরীক্ষা একটা হয়ে গেছে 15 তারিখ, আবার 18 তারিখ আগামীকাল মনে হয় একটা পরীক্ষা আছে। তো আপনারা এনরোল করে ফেলতে পারেন, কারণ পরীক্ষা দিতে হবে। আপনি পড়া অনেক পড়বেন, মনে রাখা তো
সব কিছু মনে থাকবে না, অনেক কিছু মনে থাকবে, অনেক কিছু থাকবে না, কিন্তু আপনার কোশ্চেন বুঝে আনসার দেওয়ার যে সক্ষমতা, এটা অর্জন করার জন্য আমি মনে করি যে অনেক বেশি পরীক্ষা দিতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তো আমাদের এক্সাম ব্যাচ এবং দুটাই এক্সাম প্লাস যে ক্লাসের ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা যারা নতুন প্রিপারেশন নিচ্ছেন বা হয়তো অল্পের জন্য খারাপ হয়েছে, তারা ডিরেক্ট এক্সাম ব্যাচে ভর্তি হয়ে রেগুলার আপনারা এক্সাম দিতে থাকেন, এটা আপনাদের জন্য কাজে দিবে। আচ্ছা, আরও একটা প্রশ্ন এসেছে এবার ন্যাশ থেকে। যদিও ন্যাশ থেকে এর আগে প্রশ্ন এসেছিল যে ন্যাশের একটা সিনারিও দিয়ে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশনটা কী বা ম্যানেজমেন্ট অপশনটা কী, সেক্ষেত্রে ওয়েট লস করাটাই ফার্স্ট লাইন ছিল। তো এর আগে এসেছে, কিন্তু এবার আবার চেয়েছে যে আপনি ন্যাশ থেকে কীভাবে আদার স্টিয়াটোসিস আলাদা করবেন, একটু পেঁচাই দিচ্ছে। যদিও ওই প্রশ্নটা পরীক্ষার হলে পারা আসলেই টাফ, ওইখানে কী কী অপশন ছিল জানি না। ফাইব্রো স্ক্যান যদি থাকে, লিভার বায়োপসি না থাকে, সেক্ষেত্রে ফাইব্রো স্ক্যানও অ্যান্সার হতে পারে, আর যদি লিভার বায়োপসি থাকে সেক্ষেত্রে লিভার বায়োপসিটাই রাইট অ্যান্সার হওয়া উচিত। আচ্ছা, বার্ড বিক অ্যাপিয়ারেন্স, এটা একটু সহজ দিয়েছে, অ্যাকালেশিয়া। আমরা দেখি কার্সিনয়েড সিনড্রোমের যে দেখেন এই বক্সটা থেকে প্রশ্ন এসেছে। এখান থেকে আমরা আগে এমসিকিউ সেট করতাম যে কার্সিনয়েড সিনড্রোমের কার্ডিয়াক ইনভলভমেন্ট কী। আপনারা যারা পরীক্ষা দিয়েছেন নিশ্চয়ই পেয়েছেন এই প্রশ্নটা, যে এখানে টিআর হয়, পিএস হয় এবং রাইট ভেন্ট্রিকুলার এন্ডোকার্ডিয়াল প্ল্যাক হয়। আবার এটাও আমরা প্রশ্ন করতাম যে কার্সিনয়েড সিনড্রোমের একটা পেশেন্টের হার্ট ফেলিওরের পিছনে কোন কোন কজগুলো দায়ী। এটার জন্য আমরা এই 3টা অপশন দিতাম, সাথে আরও 2টা অপশন দিতাম। তো এই প্রশ্নটা এখনও বিসিবিসিভাবে আসে নাই, আসতেই পারে। তো আপনারা এখান থেকে কার্ডিয়াক ইনভলভমেন্টটা পড়বেন আর ক্লিনিক্যাল জিনিস যে ইয়েগুলো আছে, ফিচারগুলো আছে পড়বেন। দেখেন উইলসন ডিজিজের এটা লেখা আছে যে বেস্ট সিঙ্গেল ল্যাবরেটরি ক্লু লো সেরাম সেরোপ্লাজমিন। আর আমি একটু আগে যেটা বলেছি যে মেজারিং 24 আওয়ার ইউরিনারি কপার হোয়াইল গিভিং ডি পেনিসিলামাইন ইউজফুল কনফার্মেটরি টেস্ট। দুইটার ডিফারেন্স হলো এখানে যে আপনি কখন কোনটা দাগাবেন। যখন সিঙ্গেল বেস্ট বলবে যে বেস্ট সিঙ্গেল ল্যাবরেটরি ক্লু, তখন আপনার সেরোপ্লাজমিন দাগাতে হবে, আর যখন কনফার্মেটরি বলবে তখন নিচের এটা লাগাইতে হবে। অ্যাকালেশিয়া এটা আপনারা জানেন যে কেমন অ্যাপিয়ারেন্স হয়, এটা আমি একটা ছবি দিয়েছি আপনাদের বোঝার জন্য। নেফ্রোলজি থেকে প্রশ্ন যে কটা পেয়েছি এটা আপনাদের কমন। এই প্রশ্নটা তো প্রতিবারই মনে হয় চলে আসে যে হাইপার ক্যালিমিয়া, এরকম একটা 6.5-এর বেশি হাইপার ক্যালিমিয়া এবং সাথে ইসিজি চেঞ্জ দিলে তো আরও ডেফিনেটিভ হয়ে যায়। দেয়া ছিল কিনা জানি না আমি। তো এখানে পটাশিয়াম যেহেতু 6.5-এর উপরে বেশি এবং পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্টের একটা চান্স আছে, সেক্ষেত্রে আমার 10% ক্যালসিয়াম গ্লুকোনেটটা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, রাইট। আমরা হাইপারক্যালেমিয়া বক্সটা দেখব। এর আগে এখান থেকে অনেক প্রশ্ন আমরা সলভ করিয়েছি আপনাদেরকে। ডায়াবেটিক নেফ্রোপ্যাথির মোস্ট কমন প্রেজেন্টেশন মাইক্রোঅ্যালবুমিনুরিয়া, এরকম কিছুই হয়তো ছিল, জানি না, এটা এতটুকু জানতে পেরেছি। আর পিএসজিএন মানে পোস্ট স্ট্রোকাল জিএনএ কোন টাইপের হাইপারসেনসিটিভিটি হয়, টাইপ 3 ইমিউনোকমপ্লেক্স মেডিয়েটেড। হাইপারক্যালেমিয়ার এই বক্সটা দেখেন, এখানে নতুন একটা চেঞ্জ এসেছে যে যদি সিভিয়ার হাইপারক্যালেমিয়া হয়, তার মানে পটাশিয়াম 6.5-এর বেশি, হ্যাঁ, তখন আমাকে কি করতে হবে, আইভি ক্যালসিয়াম গ্লুকোনেট দিতে হবে। এটা বাকি অপশনগুলো ইম্পর্টেন্ট, তবে এটাই পরীক্ষা সবচেয়ে বেশি আসছে, এবারও আসছে। ইনফেকশাস ডিজিজ থেকে চিকনগুনিয়া থেকে প্রশ্ন এসেছে, ডেঙ্গু থেকে এসেছে কিনা জানি না। ডেঙ্গু চিকনগুনিয়া এবারের জন্য ভালো ইম্পর্টেন্ট ছিল। তো চিকনগুনিয়া থেকে যেটা এসেছে যে আরটিপিসিআর ফর ভাইরাল আরএনএ মানে বেস্ট টেস্ট। তো এটা আমরা ফার্স্ট উইকে বা প্রথম 5 দিনের মধ্যে এইটা সবচেয়ে সেন্সিটিভ এবং স্পেসিফিক, এবং এর পরবর্তীতে আমাদের সেরোলজি টেস্ট আসতে পারে, কিন্তু প্রথম দিকে আপনার আরটিপিসিআর সবচেয়ে ভালো টেস্ট। আর CD4 কাউন্ট 50-এর কম, মোটামুটি 100-র কম, সাথে টিবির ফিচার নিয়ে আসলে এইচআইভি পেশেন্ট আপনার মাইক্রোব্যাকটেরিয়াম এভিএম কমপ্লেক্স একটা সাসপিশন, এটা বক্স থেকে এসেছে। আর এই প্রশ্নটা এবার একটু ভালো এসেছে যে এর আগে প্রাইমারি সিফিলিস থেকে প্রশ্ন আসতে দেখছি, তো এবার এসেছে যে হিল্ড পেইনলেস জেনিটাল আলসার, মানে পেশেন্টের হয়তো শ্যাঙ্কার ডেভেলপ করেছিল, সেটা হিল্ড হয়ে গেছে, যেটা আমরা প্রাইমারি সিফিলিসে পাই। আর সেকেন্ডারি সিফিলিসে তো পেশেন্টের এরকম একটা র্যাশ থাকে, র্যাশের ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে, তো এই জন্য পেশেন্টের ডায়াগনোসিস জানতে চেয়েছিল সেকেন্ডারি সিফিলিস। তো প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। তো প্রাইমারি এর আগে পরীক্ষায় আসছে, তো এবার সেকেন্ডারিটা আসছে, তো আপনাদের টার্সিয়ারিটাও নেক্সট টাইম 3টাই দেখে যেতে হবে। যদিও আমরা 3টার যে প্যাথোগনমিক সাইন সেটা আমরা সবসময় মনে রাখি, কিন্তু এইবার কিন্তু আপনার যে প্রশ্নটা এসেছে এখানে প্যাথোগনমিক সাইনটা কিন্তু ক্লু হিসেবে দেয় নাই। এখানে জাস্ট একটা হিল্ড পেইনলেস জেনিটাল আলসার, যেটা শ্যাঙ্কারের কথা বলছে, আর র্যাশের কথাটা বলেছে, যেটা সেকেন্ডারি সিফিলিস হয়, নট প্রাইমারি সিফিলিস।
তো দেখেন এই যে সিফিলিসের যে র্যাশটা কেমন হয় এখানে লেখা আছে, হ্যাঁ, কিন্তু ওরা যে প্যাথোগনমিক সাইনের কথা কিন্তু বলে নাই, কন্ডাইলোমাটা লাটা যেটা, এই ব্যাপারে কিন্তু বলে নাই। ওরা জাস্ট র্যাশের কথা বলে ডায়াগনোসিসটা জানতে চেয়েছে। এটা আমাদের সেই ইম্পর্টেন্ট বক্সটা, এখান থেকে এমসিকিউ তো অনেকবার আসছে। এখন এসবিএ বোঝার জন্য ক্লু হিসেবে কাজ করছে যে CD4 কাউন্ট কত নিচে হইলে আমরা কোন কোন ডিফারেন্সিয়াল মাথায় রাখবো। হ্যাঁ, সাইকেট্রি থেকে দেখেন লিথিয়াম থেকে আরও একটা প্রশ্ন আসছে, আমরা আরও একটা পেয়েছি এর আগে। তো ড্রাগ প্রোফাইলেক্সিস ফর বাইপোলার ডিজিজ, বাইপোলার ডিজিজের সবচেয়ে ভালো ড্রাগ, ফার্স্ট লাইন ড্রাগ, মুড স্টেবিলাইজার, সেটা হলো লিথিয়াম। এছাড়া এর আগে এমসিকিউ এসেছিল যে মুড স্টেবিলাইজার হিসেবে আমরা কোন কোন ড্রাগ ইউজ করি, লিথিয়াম তো করি, এটা সবাই জানি। এছাড়া এখানে আপনার আছে হলো সোডিয়াম ভ্যালপ্রোয়েট আছে, ল্যামোট্রিজিন আছে। তো এই তিনটা ডিভিশন ডিরেক্ট আছে, আরও কিছু অ্যান্টিকনভালসেন্ট আছে যেগুলো আমরা মুড স্টেবিলাইজার হিসেবে ইউজ করতে পারি। তো এখানে বলেছে যে বাইপোলারের প্রোফাইলেক্সিস হিসেবে সবচেয়ে ভালো ড্রাগ হলো কোনটা, লিথিয়াম, রাইট আনসার। পিটিএসডির ফিচার একদম ডিরেক্ট ডেভিশনের লাইন থেকে এসেছে যে পিটিএসডির ফিচার যে অ্যাভয়েডেন্স অফ সিচুয়েশনস দ্যাট ইভোক মেমোরিজ অর ট্রমা, অর্থাৎ যেই ট্রমা থেকে তার পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার ডেভেলপ করছে সেটা সবসময়ই সে চাইবে সেটা থেকে দূরে থাকতে হবে। ওরকম কোনো কিছু হতে যাচ্ছে যখন সে বুঝবে তখন সেটা থেকে দূরে থাকতে। আরও কিছু আছে যে নাইটমেয়ার হয়, ইন্ট্রুসিভ থট হয়, বারবার ওইটা মাথায় আসে। তো ওখানে ওগুলো সবই লেখা আছে। তবে এই যে দেখেন এই লাইনটা এখানে ডিরেক্ট আছে যে অ্যাভয়েডেন্স অফ সিচুয়েশনস দ্যাট ইভোক মেমোরিজ অফ দ্য ট্রমা, পিটিএসডি থেকে কোভিডের সময় একটা প্রশ্ন আসছিল যে একটা নার্স সে কোভিড ইউনিটে কাজ করেছে, কাজ করার পর থেকে তার এই সিমটমগুলো ডেভেলপ করেছে যেগুলো আমরা ক্লিনিক্যাল ফিচারে দেখছি, যে স্লিপ ডিস্টারবেন্স, নাইটমেয়ার্স, হ্যাঁ, অটোনমিক অ্যারাউজাল, এই সিমটমগুলো ডেভেলপ করেছে। তো ডায়াগনোসিস জানতে চেয়েছিল সেই 2020-এর কোভিডের পরে 21-22 সেশনে মনে হয় আসছিল এরকম প্রশ্ন। তো তখন পিটিএসডি ডায়াগনোসিস এসেছিল। এবার হয়তো একটা সিনারিও দেওয়া ছিল, দিয়ে হয়তো এরকম জানতে চেয়েছে যে পিটিএসডির কোনটা ফিচার আর কি। তো এখানে দেখেন অনেকগুলো ফিচার আছে যেগুলো আমরা সবাই জানি, সেগুলো না দিয়ে এরকম একটা, এটাও হয়তো জানি কিন্তু একটু চিন্তা করে দাগাইতে হবে যে অ্যাভয়েডেন্স অফ সিচুয়েশনস দ্যাট ইভোক মেমোরিজ অফ দ্য ট্রমা। ডার্মাটোলজি এবং আদার্স থেকে, ডার্মাটোলজি থেকে যে প্রশ্নটা আমি পেয়েছি সেটা হলো যে সোরিয়াসিসের পেশেন্টের ব্লিডিং কেন হচ্ছে। তো সোরিয়াসিসের পেশেন্টের যখন সে ওই জায়গাটাতে ইচিং হয় তখন সে ক্রাস্টগুলো উঠাই ফেলে, চুলকাতে চুলকাতে যদি ক্রাস্ট উঠিয়ে ফেলে তখন ওইখান থেকে যে পিন পয়েন্ট যে ব্লিডিংগুলো হয় এটাকে বলে অসপিস সাইন। তো এই জন্য বলেছে যে অসপিস সাইনটা কী, এভাবে হয়তো প্রশ্নটা কোনো একটাভাবে ক্লু দিয়ে জানতে চেয়েছিল, আনসার ছিল অসপিস সাইন। আর ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আমরা কেন ওল্ড এজে দিই না, তো দুইটা কথা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা জানি যে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকগুলো ইমিউনো কম্প্রোমাইজড হলে ওই পেশেন্টগুলোর কী করতে পারে, ক্লোস্ট্রিডিয়াম ডেফিসিয়েন্স, সিউরোমেমব্রেনাস কোলাইটিস করতে পারে, আর পেশেন্টের ড্রাগ রেজিস্ট্যান্স ডেভেলপ করার চান্স থাকে। তো এই জন্য আমরা দিই না। তো এরকম একটা প্রশ্ন এসেছিল। অ্যাকিউট কনফিউশনাল স্টেট সোডিয়াম 110, তার মানে আপনি বুঝতেই পারতেছেন যে সিভিয়ার হাইপোনেট্রিমিয়া এবং পেশেন্টের নিউরোলজিক্যাল ইম্পেয়ারমেন্ট আছে। ফার্স্ট লাইন অবশ্যই হাইপারটনিক মানে সলিউশন দিতে হবে, 3% সোডিয়াম ক্লোরাইড দিতে হবে। এটা আপনাদের সোডিয়াম হাইপোনেট্রিমিয়া ম্যানেজমেন্ট থেকে এসেছে। তো হাইপোনেট্রিমিয়া ক্রনিক হতে পারে, অ্যাকিউট হতে পারে। তো হাইপোনেট্রিমিয়া ম্যানেজমেন্টের ক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখতে হবে যে কতক্ষণের মধ্যে ডেভেলপ করেছে, ইজ পেশেন্ট সিমটোমেটিক অর নট। যদি পেশেন্ট উইদিন 48 আওয়ার্স এই সাডেন ডেভেলপ করে হাইপোনেট্রিমিয়া এবং সিমটোমেটিক হয়, তার নিউরোলজিক্যাল ডেফিসিট থাকে বা এরকম অল্টার্ড লেভেল অফ কনসিয়াসনেস থাকে, তাহলে অবশ্যই 3% সোডিয়াম ক্লোরাইড ড্রাগ ট্রিটমেন্ট অফ চয়েস। টক্সিকোলজি থেকে ওপিসি থেকে আসছে প্রশ্ন, যেটা ওপিসি পয়জনিংয়ের পেশেন্ট শকে এসেছে, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট বা অ্যান্টিডট সেটা হলো অ্যাট্রোপিন, আমরা জানি। আর ইনভেনমেশন থেকে একটা প্রশ্ন আসছে, কোয়াড্রিপ্লেজিয়া নিউরোলজিক্যাল প্রবলেম আছে, সাথে অলিগিউরিয়া, র্যাপডোমায়োলাইসিস। র্যাপডোমায়োলাইসিসেও তো আরবিসিতে আমরা ইউরিন পাবো না। এটা আরও কিছু ফিচার তো দেওয়া ছিল, লোকাল ইনভেনমেশনের সাইন ছিল কি ছিল না এটা আসলে আমি জানি না। যদি লোকাল ইনভেনমেশন থাকে তখন আমাদের এক ধরনের আনসার, না থাকলে এক ধরনের। যদি থাকে সেক্ষেত্রে রাসেল ভাইপার মোস্ট লাইকলি, যেহেতু র্যাপডোমায়োলাইসিস প্লাস নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট আছে। আর যদি না থাকে সেক্ষেত্রে কোবরা বা ক্রেইট। হ্যাঁ, তো আমাদের এইটা হলো আমাদের মেডিসিন এবং অ্যালাইডের যে ব্যাচ আমাদের শুরু হয়েছে, ইন্টেন্সিভ কেয়ার ব্যাচের সম্পর্কে বলা আছে যে ডিসকাউন্ট চলছে। আপনারা চাইলে অনেক বেশি কোশ্চেনের আর্কাইভ প্লাস লাইভ এক্সাম 42টা থাকছে, ক্লাস থাকছে 40+,
তো যারা একদম নতুন তাদেরকে বলবো যে ক্লাস সহ ভর্তি হলে আপনাদের জন্য বেশি সুবিধা। আর যারা অলরেডি পরীক্ষা দিয়েছেন তারা শুধু এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যান, বেশি বেশি প্র্যাকটিস করেন। আচ্ছা, অনকোলজি থেকে ইম্পর্টেন্ট দুইটা প্রশ্ন এসেছে যে মেটাস্ট্যাটিক ব্রেস্ট ক্যান্সার, বোন পেইন। এর আগে বোন পেইন থেকে প্রশ্ন আসে নাই। এর আগে যে প্রশ্নগুলো অনকোলজি থেকে এসেছে সেগুলো হলো অনকোলজিক্যাল ইমার্জেন্সি থেকে, সেটা ম্যালিগন্যান্ট স্পাইনাল কর্ড কম্প্রেশন, সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন, ম্যালিগন্যান্ট হাইপারক্যালসিমিয়া, এরপরে এই যে টিউমার-লাইসিস সিনড্রোম, এগুলো থেকে প্রশ্ন এসেছে। তবে বোন পেইন আলাদা করে আসে নাই পরীক্ষায়, এবার এসেছে দেখলাম। তো বোন পেইনের অনেকগুলো ম্যানেজমেন্ট অপশন আসছে, পরীক্ষায় কী কী ছিল আমি জানি না। ইউজুয়ালি শুরুতে আমরা বিসফসফোনেট দিতে পারি পেশেন্টের ব্যথা অনুযায়ী আর কি, ডেনোসোমেব দেওয়া যায়, আরও কিছু অপশন আছে, রেডিওথেরাপি, কিছু না হলে লাস্ট অপশন রেডিওথেরাপি দিতে হবে। তো আসলে কোনটা ছিল জানি না, তবে ট্রিটমেন্ট অপশনগুলো আমরা দেখবো যে ডেভিশনের কোথায় লেখা আছে। আর একটা এএলএল বলুক বা সিএমএল বলুক, যেটাই হোক, একটা ক্যান্সারের পেশেন্ট, ইউজুয়ালি হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সির পেশেন্ট যদি মানে কেমোথেরাপি দেওয়ার পরে তার একটা ইলনেস নিয়ে চলে আসে, যেখানে দেখবেন আপনি ইউরিক অ্যাসিড বেশি বা ইউরিয়া বেশি, পটাশিয়াম বেশি, ক্যালসিয়াম বেশি, এগুলো যখন হবে তখন আপনার, বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যখন থাকবে, ক্রিয়েটিনিন হঠাৎ করে বেড়ে গেছে, তখন আপনার টিউমার-লাইসিস সিনড্রোম চিন্তা করতে হবে। এবং টিউমার-লাইসিস সিনড্রোমের ম্যানেজমেন্ট, ক্লিনিক্যাল ফিচার সবই আমরা পড়িয়েছি ক্লাসে। তো ওইখান থেকে প্রশ্নটা এসেছিল যে ট্রিটমেন্টটা কী দিবেন আপনি। এখানে অ্যাকচুয়ালি ইমিডিয়েট হাইড্রেশন করতে হয় পেশেন্টকে, আর প্রোফাইলিক্স হিসেবে আমরা অ্যালোপিউরিনল, রেসবিউরিক অ্যাসিড এগুলো দিই। আমরা দেখি একটু, বোন মেটাস্টাসিস থেকে এসেছে, দেখেন এখানে ট্রিটমেন্ট অপশনগুলো বলা আছে। এখানে আমাকে বিসফসফোনেট দিতে পারি, তারপরে ডেনোসোমেব দিতে পারি, অনেক কিছুতেই কাজ না করলে আমরা রেডিওথেরাপি দিতে পারি। তবে ফার্স্ট লাইন উপরেরগুলো, সো পরীক্ষায় মেবি ফার্স্ট লাইনে এসেছিল। টিউমার-লাইসিস সিনড্রোম থেকে এখানে দেওয়া আছে কী কী ক্লিনিক্যাল ফিচার হয়, এই জায়গাটা সুন্দর করে পড়ে ফেলতে হবে। এবং ট্রিটমেন্টের মধ্যে আমার কি কি আছে, গুড হাইড্রেশন এবং ইউরিন আউটপুট মেনটেন করতে হবে, অ্যালোপিউরিনল এবং রেসবিউরিক অ্যাসিড দিতে পারি। এবার মিড টার্ম এসেছিল, এখান থেকে প্রশ্ন টিউমার-লাইসিস সিনড্রোমের ডাটা ইন্টারপ্রিটেশন দেওয়া ছিল, সেটা ট্রিটমেন্ট অপশন চেয়েছিল, কীভাবে প্রিভেন্ট করবেন সেটা জানতে চেয়েছিল। কিন্তু আপনাদের প্রশ্নগুলো কিন্তু এখন টিউমার-লাইসিস সিনড্রোমের ম্যানেজমেন্টে চলে গিয়েছে। তো এইটাই হবে আস্তে আস্তে কোশ্চেনগুলো, স্যাররা এখন আস্তে আস্তে মানে কঠিন বলবো না, অ্যাডভান্সড চিন্তা করছে, এবং আমরাও যাতে অ্যাডভান্স পড়াশোনা করি এটাই হয়তো স্যাররা চাচ্ছে। ইমিউনোলজি থেকে প্রশ্ন ভালো এসেছে, যেমন আপনার এটা আপনাদের মাইক্রোবায়োলজির পড়া, এই দুইটাই। আর এখান থেকে প্রশ্ন এসেছে, এটা ইম্পর্ট্যান্ট, কারণ এনজিওএডেমা সবগুলোই ইম্পর্ট্যান্ট, তবে হেরিডিটারি এনজিওএডেমা থেকে প্রশ্ন এবার এসেছে, দেখে ভালো লাগছে যে এটা টপিকটা অনেক ইম্পর্ট্যান্ট ছিল প্রতি বছর পরীক্ষার জন্যই, কিন্তু খুব বেশি প্রশ্ন আসতো না ইমিউনোলজি থেকে। তো এবার এসেছে যে হেরিডিটারি এনজিওএডেমা নিয়ে এসেছে একটা পেশেন্ট, আপনি কি চিকিৎসা দিবেন আর কি। তো হেরিডিটারি এনজিওএডেমাতে পেশেন্টের যে টিপিক্যাল মানে আর্টিকেরিয়ার কোনো সিমটম থাকে না এখানে, হ্যাঁ। তো এবং এখানে পেশেন্টের যেহেতু C1 ইনহিবিটর স্টারেজ ডেফিসিয়েন্সি থাকে, এটার জন্যই ডিজিজটা হয়, এই জন্য C1 ইনহিবিটর কনসেন্ট্রেটটাই ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। আর হাইপার অ্যাকিউট রিজেকশনে মানে গ্রাফট রিজেকশনে মানে মেকানিজম থেকে প্রশ্ন আসছে যে এখানে অ্যাকচুয়ালি কী হয়, এখানে প্রিফর্মড অ্যান্টিবডি আগে থেকেই থাকে, এজন্য ডোনারের যে স্যাম্পল দেওয়ার পরে রিয়াকশনটা হয়। এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা এমআরসিপিতে অহরহ আসে। তো এবার দেখলাম যে আমাদের এফসিপিএসেও চলে এসেছে। তো ইমিউনোলজি থেকে খুব ভালো প্রশ্ন হয়েছে, এবার 4টার মতো প্রশ্ন দেখছি আমরা। আচ্ছা, এটা হলো আমাদের রুটিন, আমাদের ইন্টেন্সিভ কেয়ার ব্যাচ যেটা শুরু হয়েছে জুন 2026 জন্য। তো এখানে অলরেডি আমাদের একটা পরীক্ষা হয়ে গেছে, নেক্সট পরীক্ষা 18 তারিখ। আপনারা এনরোল করতে পারেন, কারণ আমাদের যে পরীক্ষা নেওয়ার যে প্যাটার্ন এবং আমাদের যে রুটিন, এটা মোটামুটি দেখেন অনেক আগেভাগেই শেষ হয়ে যাবে, এবং শেষ হওয়ার পরে আবার আপনাদের অনেক সময় থাকবে, হ্যাঁ। মক, এগুলো তো মক রিভিউ, 10টা রিভিউ হবে, যেটা আপনাদের মানে রিভিশনে অনেক বেশি হেল্পফুল হবে। আপনারা যারা মোটামুটি গোছানো আছে তারা এক্সামগুলোতে অ্যাপিয়ার করেন, মানে প্র্যাকটিস ছাড়া আপনি পারবেন না, কোশ্চেন সলভ ছাড়া আপনি কোনোভাবেই এখান থেকে সার্ভাইভ করে আসতে পারবেন না। সো আপনারা
আমাদের ব্যাচগুলোতে ভর্তি হয়ে প্র্যাকটিস করতে থাকেন। আমরা দেখি যে অ্যান্টিজেন প্রেজেন্টেশনের যে ছবিটা ছিল, এখানে যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলো আছে তার মধ্যে ডেন্ড্রাইটিক সেলটা মোস্ট কমনলি আমাদের টি সেলের কাছে প্রেজেন্ট করে আর কি। এই যে হেরিডিটারি এনজিওএডেমা, এখানে কি হয়, পেশেন্টের কি থাকে, ক্লিনিক্যাল ফিচার, এবং এই যে আমাদের ট্রিটমেন্ট দেওয়া আছে। এখানে হয়তো এবার হেরিডিটারি থেকে আসছে, পরের বার ইডিওপ্যাথিক থেকেও আসতে পারে। সো আপনাদের বক্সটা ভালো মতো পড়তে হবে। এটা একটা ছবি হেরিডিটারি এনজিওএডেমার। ট্রান্সপ্লান্ট রিজেকশন দেখেন এখানে কি হয়, মেকানিজম, যেখানে প্রিফর্মড অ্যান্টিবডি থাকে এই জন্য এখানে হয়। হয়তো এবার এখান থেকে আসছে, পরের বার আসতে পারে যে এটার কোন ধরনের হাইপার সেন্সিটিভিটি ছিল, বা অ্যাকিউট সেলুলার রিজেকশনে কোন ধরনের হাইপার সেন্সিটিভিটি হয়। তো ডেভিডসনের বাইরে থেকে প্রশ্ন কখনোই আসে না, আসবেও না। জাস্ট আপনাদের ডেভিডসন থেকে পুরো ডেভিডসন তো সবসময়ই পড়তে হবে, মানে পার্ট 1-এর জন্য পড়তে হবে, মিড টার্মের জন্য পড়তে হবে, পার্ট 2-এর জন্য পড়তে হবে, আপনি স্পেশালিস্ট হয়ে যাওয়ার পরও ডেভিডসন পড়তে হবে। কিন্তু প্রত্যেকটা স্টেজেই আপনার ডেভিডসনের কোন জিনিসটা কোন স্টেজে লাগবে এটা বুঝে বুঝে পড়াটা ইম্পর্ট্যান্ট। পার্ট 1-এর জন্য কোন জিনিসগুলো পড়তে হবে সেটাই শুধু আপনার পড়লেই চলবে। আপনি যদি চান যে পুরো ডেভিডসন পড়ে মুখস্থ রেখে পরীক্ষা দিবেন, সেটা আসলে টিচাররাও চায় না, সেভাবে কোশ্চেনও করা হয় না, আর ওইভাবে পড়তে গেলে আপনার জন্য পাস করা অনেক কঠিন হয়ে যাবে। আবার কেউ যদি ফাইনাল পার্ট দিবে, সে যদি শুধু পার্ট 1-এর মতো করে পড়ে, তারও আবার পাস হবে না। তো এই জন্য আপনার কোন জিনিসটা পড়তে হবে, কোনটা না পড়লেও চলবে, এখন কোন বক্সগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোন লাইনগুলো বেশি ইম্পর্ট্যান্ট, এটা বোঝা খুব ইম্পর্ট্যান্ট। মানে পার্ট 1 পরীক্ষায় চান্স পাওয়ার জন্য অনেক বেশি পড়তে যেমন হবে, এটা পুরোপুরি সত্যি না হলেও কী পড়তে হবে আর কী পড়তে হবে না, বিশেষ করে কী পড়তে হবে না এটা জানতে হবে। তো এই বিষয়ে আপনার গাইডলাইন অবশ্যই দরকার। তো আপনি যদি আমাদের সাথে একটা ব্যাচে থাকেন, অবশ্যই একটা গাইডলাইন পেলে আপনার জন্য এটা ইজি হবে। আর আপনি যদি আমাদের কোশ্চেন অ্যানালাইসিসগুলো দেখেও বুঝতে পারেন যে কী পড়তে হবে আর কী পড়তে হবে না, তাহলে আপনার কোনো কিছু দরকার নাই, আপনি জাস্ট জিনিসগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন। রিউমাটোলজি থেকে প্রশ্ন এসেছিল এবার আর এর রেডিওগ্রাফিক ফাইন্ডিং এক্সরেতে। এখান থেকে আমরা বহুবার এমসিকিউ করছি, একটা বক্স আছে, তো ওইখান থেকেই প্রশ্নটা এসেছে। অস্টিওআর্থ্রাইটিসের ফাইন্ডিং জয়েন্ট ক্রিপিটেশন, এটা আমরা দেখি কীভাবে, আমরা জানি যেখানে জয়েন্ট ক্রিপিটাস থাকে। তবে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবার এসেছে, এটা এমআরসিপিতে অহরহ আসে, এই প্রশ্নটা আগে আসতে দেখি নাই, যে অ্যাজাথিওপ্রিন টক্সিসিটি হয় কোনটার ডেফিসিয়েন্সিতে। তো এটা আমরা একটু দেখব কোথা থেকে প্রশ্নটা এসেছে। দুটো জায়গায় ডিসকাস করা আছে, অ্যাকচুয়ালি ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজে ওইখানে অ্যাজাথিওপ্রিন দিয়ে আমরা সেখানে আলোচনা করা আছে, আবার এই রিউমাটোলজির যে ড্রাগগুলো সেখানেও আলোচনা করা আছে। তো এটা হলো সেই বক্স যেখান থেকে রেডিওগ্রাফিক অ্যাবনর্মালিটিসগুলো এসেছে। এই যে অ্যাজাথিওপ্রিনের এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে আমাদের দেখেন যে থায়োপিউরিন এস মিথাইল ট্রান্সফারেজ, এই এনজাইমটা যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে অ্যাজাথিওপ্রিন ঠিকভাবে কাজ করতে পারবে না, টক্সিসিটি হওয়ার চান্স বেশি থাকবে। কারণ সে কি করে, আপনার 6 মার্কেপটেও কি পিউরিনকে ক্যাটাবলিজমকে ইনফ্লুয়েন্স করে। তো এই জিনিসটা এবার আসছে যে আপনি অ্যাজাথিওপ্রিন দেওয়ার আগে আপনাকে টিপিএমটি লেভেলটা দেখে নিতে হবে। যদি এটা ডেফিসিয়েন্সি থাকে তাহলে আপনি অ্যাজাথিওপ্রিন দিতে পারবেন না, বা ডোজ কমায় দিতে হবে। আচ্ছা, আরও একটা ইম্পর্ট্যান্ট লাইন, হয়তো এবার উপরের লাইন থেকে আসছে, পরের নিচের লাইন থেকে পরের বার আসতে পারে, সেটা হলো যে অ্যালোপিউরিনল, একটা পেশেন্টের অ্যালোপিউরিনল পাচ্ছে, তাকে আপনার অ্যাজাথিওপ্রিনও দিতে হবে, দুটো কম্বিনেশন দিতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে অ্যাজাথিওপ্রিনের ডোজ 75% রিডাকশন করে দিতে হবে। হ্যাঁ, মানে 25% রিডাকশন করে 75% দিতে হবে। কেন? কারণ অ্যালোপিউরিনল ইনহিবিট ক্যাটাবলিজম অফ অ্যাজাথিওপ্রিন। যেহেতু ক্যাটাবলিজম ইনহিবিট করে, তাহলে আপনি ফুল ডোজে দিলে সেটা টক্সিসিটি হওয়ার চান্স থাকবে, রাইট? এই জন্য আপনি 25% রিডাকশন করে 75% অ্যাজাথিওপ্রিন ডোজ দিবেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তো এবার আমরা চলে এসেছি যে আমাদের আমরা যে পরীক্ষাগুলো নিয়েছি আপনাদের ডিফারেন্ট টাইমে, সেটা রেগুলার এক্সাম হোক, ডেইলি এক্সাম, বা রিভিউ এক্সাম, বা মক টেস্ট। তো দেখেন আমাদের 2026-এর যে কোশ্চেনগুলো এসেছে তার সাথে মানে কাছাকাছি অনেক কোশ্চেনই আমাদের পরীক্ষার কোশ্চেনগুলোর মিল ছিল, যেটা আপনাদের প্রস্তুতিটাকে অবশ্যই সহজ করেছে। আমাদের অনেক এক্সামিনই ভাই বোনরাই বলেছেন যে অনেক কোশ্চেন আমরা হুবহু কমন পেয়েছি। তো হুবহু পাওয়া তো সম্ভব না, কিন্তু কিছু থিম যেটা আপনারা কমন পাবেন। যেমন এই প্রশ্নটা দেখেন যে ডিএম আছে, সিকেডি আছে, স্টেজ 4। আচ্ছা, পেশেন্ট করোনারি সিনড্রোম নিয়ে আসছে, ভালো, এনজিওগ্রাম করা হয়েছে। তো এনজিওগ্রাম করার আগে আপনার কন্ট্রাস্ট ইনডিউস নেফ্রোপ্যাথির জন্য কি
আপনি মেজার নেবেন। তো এই প্রশ্নটা দিয়েছি এই জন্য যে আপনার কন্ট্রাস্ট ইনডিউস নেফ্রোপ্যাথির মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো যে যদি আপনি কন্ট্রাস্ট দিয়ে কোনো কিছু করার আগে প্রপার হাইড্রেশন করে না নেন তাহলে পেশেন্টের কন্ট্রাস্ট ইনডিউস নেফ্রোপ্যাথি ডেভেলপ করবে। আমাদের পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন এসেছিল যে টিউমার লাইসিস সিনড্রোমের ক্ষেত্রে আপনার কী চিকিৎসা দিতে হবে, ওইখানেও হাইড্রেশন ছিল, এখানেও হাইড্রেশন। তো হাইড্রেশন অনেক ইম্পর্টেন্ট কয়েকটা জায়গায় আছে, যেমন হাইপার ক্যালসিয়ামের ম্যানেজমেন্ট ফার্স্ট লাইন কি? হাইড্রেশন। টিউমার লাইসিস সিনড্রোমের ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট কি? হাইড্রেশন। কন্ট্রাস্ট ইনডিউস নেফ্রোপ্যাথি প্রিভেনশন করার জন্য ফার্স্ট লাইন কি? হাইড্রেশন। ঠিক আছে, তো এরকম অনেক কয়েকটা জায়গায় হাইড্রেশন, যেমন ডিকে পেশেন্ট ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট কি? হাইড্রেশন। এইচএইচএস ইমিডিয়েট ট্রিটমেন্ট কী করবেন? হাইড্রেশন। তো সবার আগে ফ্লুইড। তো এই অনেকগুলো কন্ডিশন বললাম, তো এই কোশ্চেনগুলো একসাথে এভাবে মনে রাখলে আপনার হাইড্রেশনটা আর ভুল হবে না। এখানে দেখেন যে আমরা টাইপ 1 এপিএস চিন্তা করতেছি। এখন মোস্ট সাজেস্টিভ ফাইন্ডিংস মানে ক্লিনিক্যাল ফিচার কোনটা? সেটা হলো হাইপোক্যালসিমিয়া, হাইপোপ্যারাথাইরয়েডিজম থেকে হাইপোক্যালসিমিয়া, যেটা এবার আসছে পরীক্ষায়। আচ্ছা, আমি কার্সিনয়েডের এই বক্সটার কথা একটু আগে বলছি যে এই বক্সটা থেকে আমরা এমসিকিউ দিয়েছিলাম, হ্যাঁ। তো এবার এখান থেকে ক্লিনিক্যাল ফিচার দিয়ে ডিরেক্ট কোশ্চেনই চলে আসছে। এখানে দেখেন এই প্রশ্নটা তো একদম হুবহু মনে হয় চলে আসছে, এরকম হয়তো সিনারিও দেওয়া ছিল যে কোন মানে এই 5টা অপশনের মধ্যে কোনটা এনপিএইচের সাথে লিস্ট অ্যাসোসিয়েটেড। হ্যাঁ, তো গেট অ্যাবনরমালিটি থাকে, ইউরিনারি ইনকন্টিনেন্স থাকে, ডিমেনশিয়া থাকে, ভেন্ট্রিকল এনলার্জ থাকে, কিন্তু প্যাপিলোএডেমা কি থাকে না। এবার কিন্তু এটাই আসছিল পরীক্ষায়। এই জন্য এই প্রশ্নটা আমি রেখেছি এখানে। দেখেন আমাদের সব এক্সপ্লেনেশন সহ কোথায় থেকে দেওয়া হয়েছে এখানে লেখা আছে। এবার আরেকটা দেখি যে হজকিং লিম্ফোমার একটা পেশেন্ট, এটা মেবি টিউমার লাইসিস সিনড্রোম থেকে এসেছে। হ্যাঁ, কেমোথেরাপি পাওয়ার পরে এরকম সিমটম নিয়ে আসছে। পেশেন্টের বায়োকেমিক্যাল কি চেঞ্জ হবে? সেটা হলো লো কারেক্টেড ক্যালসিয়াম। তো টিউমার লাইসিস সিনড্রোম থেকে প্রশ্নটা আসছে। আমাদের টিউমার লাইসিস সিনড্রোমের এই প্রশ্নটা এই জন্য এনেছি যে হয়তো আমরা বায়োকেমিক্যাল পার্টটা নিয়ে চিন্তা করেছি, কিন্তু এবার এসেছে ম্যানেজমেন্ট থেকে। আচ্ছা, এটা দিয়েছি যে ভিজুয়াল ফিল্ড এবার পরীক্ষায় আসছে হলো বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া। কিন্তু আমরা যে সুপিরিয়র অপটিক রেডিয়েশন প্যারাটাল লোব যদি যাই সেক্ষেত্রে আমাদের ইনফিরিয়র যে হোমোনামাস কোয়াড্র্যান্ট টেনোপিয়া হবে, সেটা হলো ভিজুয়াল ফিল্ড থেকে প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটার কথা আমি শুরুতে বলছিলাম যে আমরা জানতে চাইছিলাম যে একটা পেশেন্টের ডায়াবেটিস আসছে, পেশেন্ট GLP-1 অ্যাগনিস্ট পাচ্ছে, সেটার পসিবল সাইড ইফেক্ট কোনটা? এটা হলো প্যানক্রিয়েটাইটিস। আর এটা আমাদের প্রশ্ন ছিল। আর এবার পরীক্ষার প্রশ্ন এসেছে কি যে আপনি একটা ডায়াবেটিক পেশেন্ট, প্যানক্রিয়েটাইটিসের রিস্ক আছে বা প্যানক্রিয়েটাইটিস যাতে না হয় এই জন্য আপনি কোন ড্রাগটা দিতে পারবেন না প্রিভেন্ট করার জন্য বা রিস্ক কমানোর জন্য? সেক্ষেত্রে আনসার ছিল GLP-1 অ্যাগনিস্ট। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রশ্নগুলো আমরা যখন সলভ করি, আমরা যেখানেই করি না কেন পরীক্ষার আগে, তখন আমাদের বুঝে একটু সলভ করতে হবে, কারণ প্রশ্নটা একটু হইলে ইম্পর্টেন্ট টপিকগুলো ঠিকই সেমই থাকে, শুধু একটু এদিক সেদিক করে পরীক্ষায় প্রশ্নগুলো আসে। এটা দেখি, এটা হুবহু একটা প্রশ্ন। দেখেন যে পেশেন্ট মাল্টিপল মায়োলোমা একটা ডায়াগনোস কেস, সে কিছু সমস্যা নিয়ে এসেছে বা হাইপার ক্যালসিমিয়া নিয়ে এসেছে, আমাদের কাছে জানতে চেয়েছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট কজ অফ দ্য রেইজড ক্যালসিয়াম লেভেল। এবার পরীক্ষা গিয়ে এসেছিল যে মাল্টিপল মায়োলোমাতে যে হাইপার ক্যালসিমিয়া হয় সেটার আন্ডারলাইং মেকানিজমটা কি। আর এই প্রশ্নটার মধ্যে কোনো পার্থক্য আছে? সেম, এবং আনসারও সেম, যে ইনক্রিজড অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভেশন, এই যে এক্সপ্লেনেশন। তো এটাই হলো বিষয় যে সব প্রশ্ন তো আর এভাবে মিলে যাবে না, কিন্তু প্রশ্নের থিমগুলো, প্রশ্নের আনসারগুলো কোথা থেকে প্রশ্ন আসতে পারে এই জিনিসগুলো জানা, ওই যে জায়গাটা বুঝে পড়া এবং বারবার প্র্যাকটিস করা, এইটার বিকল্প নেই আপনাদের পার্ট 1-এর চান্স পাওয়ার জন্য। সেমভাবে প্রাইমারি সিফিলিস থেকে আমরা একটা প্রশ্ন দিয়েছিলাম যে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন দিয়ে আপনাদের সেকেন্ডারি সিফিলিস থেকে এসেছে। তো এইটা হলো ক্লু যে প্রাইমারি সিফিলিস থেকে আমি একটা কোয়েশ্চেন সলভ করেছি মেডিকেল হায়ার স্টাডির পরীক্ষায়, আমি একটু সেকেন্ডারি সিফিলিসটাও দেখে যাই, কারণ এটাও তো আসতে পারে।
আবার সেকেন্ডারি এবার পরীক্ষা এসেছে, নেক্সট টাইম টার্সিয়ারি প্রেজেন্টেশনটা দেখে যাই, সেটাও আসতে পারে। তো এটা হলো থিম, যে আপনি একটা জিনিস দেখে সেখান থেকে কিভাবে নিজেকে আরও বেশি আগায় নেবেন। কারণ একটা পরীক্ষায় ইনফেকশাস ডিজিজের পরীক্ষায় তো আমি প্রাইমারি সিফিলিস, টার্সিয়ারি সিফিলিস, সেকেন্ডারি সিফিলিস 3টা কোশ্চেন দিব না, রাইট? তো আমি হয়তো প্রাইমারিটা দিয়েছিলাম, নেক্সট আরেকটা পরীক্ষা হয়তো সেকেন্ডারি দিব, নেক্সট টার্সিয়ারি হয়তো পরীক্ষায় গিয়ে পাবেন, এরকম আর কি। ইথোসাক্সিমাইড দেখেন ডিরেক্ট এরকম প্রশ্ন এসেছে যে অ্যাবসেন্সিস নিয়ে একটা বাচ্চা আসছে বা 24 বছরের একটা ছেলে আসছে, তাকে আপনি ফার্স্ট লাইন কী দিবেন, এরকম প্রশ্নই আসছে। তো আমাদের মোটামুটি কোশ্চেন অ্যানালাইসিস আমাদের শেষ। কোশ্চেন অ্যানালাইসিস করার বা সেশনটা নেওয়ার সবচেয়ে যেটা বড় উদ্দেশ্য সেটা হলো যে পরীক্ষা ভীতিটাকে একটু কমানো। কিভাবে পরীক্ষা ভীতিটাকে কমানো? এভাবেই যে আমি যতগুলো প্রশ্ন আলোচনা করছি, যারা অলরেডি পরীক্ষা দিয়েছেন তারা তো বুঝতেই পারছেন যে আসলে জিনিসগুলো কিভাবে হয়েছে, কোথা থেকে এসেছে। আর যারা একদম নতুন প্রস্তুতি নিতে যাচ্ছে তাদের কাছে একটু প্যালেটেবল করা যে না, প্রশ্নগুলো রিভিশন থেকেই আসছে এবং কোন জায়গাগুলো থেকে আসছে এটা যদি সে বুঝে পড়তে পারে কেউ, তাহলে তার জন্য পরীক্ষা খুব কঠিন না। হ্যাঁ, খুব কঠিন না, একটু সময় নিয়ে পড়তে হবে। আর আমি আগেও বলেছি যে বারবার প্র্যাকটিস। সো প্র্যাকটিস করা এবং পাশাপাশি পড়াশোনা করা, দুইটা একই সাথে করতে হবে। আমি শুধু পড়ে গেলাম, ভাবলাম যে পরীক্ষার 1 মাস আগে প্র্যাকটিস করব, সেটাও হবে না। আবার যদি কেউ ভাবে যে না আমি 4 মাস শুধু প্র্যাকটিসই করব, পরের 2 মাস শুধু বই পড়বো, সেটাও হবে না। দুইটা একসাথে করতে হবে। তো আমাদের প্র্যাকটিস এবং পড়া দুইটা কম্বাইন করে আমাদের মেডিকেল হায়ার স্টাডির সাথে যদি আপনি চাইলে প্রস্তুতি নিতে পারেন, নিয়ে আপনি আপনার নলেজটা যা আছে এটাকে আরেকটু আপগ্রেড করতে হবে। আমরা আগের সেশনের যে কোশ্চেনগুলো দেখেছি আপনি চাইলে দেখতে পারেন, আমাদের কোশ্চেন অ্যানালাইসিস প্রতি সেশনেই নেওয়া হয়। তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রতিবারের যে গত যে সেশনগুলোর কোশ্চেনের সাথে এবারের কোশ্চেনে অনেক পার্থক্য ছিল। আমরা সব কোশ্চেন যদিও কালেক্ট করতে পারি নাই, যতটুকু পেরেছি অনেক পার্থক্য ছিল। এবং এখন স্যাররা ট্রিটমেন্ট ফোকাসড হচ্ছে। তার মানে যে ইনভেস্টিগেশন তারপর প্রেজেন্টেশন থেকে প্রশ্ন আসছে না জিনিসটা এমন না, তবে একটা পার্ট ট্রিটমেন্ট থেকে আসছে, মানে আসবে সামনে আরও। তো আপনারা এজন্য একটা ডিজিজ ধরে সুন্দর করে ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট, মোস্ট কমন কজ, মোস্ট কমন প্রেজেন্টেশন, ইনিশিয়াল ট্রিটমেন্ট, কনফার্মেটরি ট্রিটমেন্ট বা ইমিডিয়েট ট্রিটমেন্ট, ডেফিনেটিভ ট্রিটমেন্ট, এই জিনিসগুলো ধরে ধরে পড়তে হবে। এই জিনিসগুলো পড়তে থাকেন, ইনশাআল্লাহ পরবর্তী সেশনে আপনারা সবাই চান্স পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।